সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশনের পক্ষ থেকে একটি আলোচনা সিরিজ চলছে। আজ তার 9ম পর্ব। আজকের বিষয় বিচার বিভাগের স্বাধীনতা অর্জনে মাজদার হোসেন মামলার ভূমিকা। আজকের বক্তা মোহাম্মদ মাজদার হোসেন, সাবেক জেলা ও দায়রা জজ। বাংলাদেশের সংবিধানের 50 বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সিরিজের পূর্বের 8টি পর্বের বিষয় সংক্ষেপে বলছি। প্রথম পর্ব বাংলাদেশের সংবিধানে সমাজতন্ত্র, বক্তা অধ্যাপক এ এম আকাশ। দ্বিতীয় পর্ব বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংবিধান, বক্তা অধ্যাপক এস এম মাসুম বিল্লাহ। তৃতীয় পর্ব ভিকে অস্থিতিশীল সাংবিধানিকতাবাদ, বক্তা অধ্যাপক ডক্টর রিদওয়ানুল হক। চতুর্থ পর্ব আন্তর্জাতিক মানবাধিকার দলিল এবং বাংলাদেশের সংবিধান, বক্তা মাহদি হাসান। পঞ্চম পর্ব বাংলাদেশের পরিবেশগত সাংবিধানিকতাবাদ, বক্তা গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠ পর্ব বাংলাদেশে বিচারিক আইন প্রণয়ন, বক্তা ডক্টর মোহাম্মদ রিজওয়ানুল ইসলাম, অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সপ্তম পর্ব সংবিধানের অভিভাবক কে, হ্যান্স ক্যালসেন এবং কার্ল স্মিথের বাহাস, বক্তা নাফিস আহমেদ, প্রভাষক, আইন বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। অষ্টম পর্ব জনচেতনায় রাষ্ট্র ও সংবিধান, বক্তা অর্পিতা শামস মিজান, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের 9ম পর্ব শুরু করতে চাই সংক্ষেপে আজকের বক্তার পরিচয় দিয়ে। আজকের বক্তা মোহাম্মদ মাজদার হোসেন, সাবেক জেলা ও দায়রা জজ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স এবং মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হন। তিনি বাংলাদেশের বিচার বিভাগে মুন্সিফ পদে, বর্তমানে অ্যাসিস্ট্যান্ট জাজ পদে তার কর্মময় পেশা জীবনে শুরু করেন। পরবর্তীতে তিনি টানা 36 বছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিচার বিভাগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সিনিয়র জেলা এবং দায়রা জজ হিসেবে অবসর গ্রহণের পর বর্তমানে তিনি আইন বিষয়ক গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত আছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। আপনাকে স্বাগতম। এখন আমি জহির ভাইকে বাকি অনুষ্ঠান সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ নীরা আপনাকে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যদি বক্তা আমাকে শুরু করার অনুমতি দেন তো আমরা কি শুরু করতে পারি স্যার? ইয়েস, ধন্যবাদ। তো আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে আলাপটা অগ্রসর করে নিয়ে যাব। অগ্রসর মূলত করবেন বক্তা, আমি জাস্ট কিছু প্রশ্ন করব, কিছু কৌতূহল, এবং আপনারাও চাইলে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। তো আমার প্রথম প্রশ্ন স্যার, আপনি তো যেটা পরিচয় বলা হলো যে আপনি মুন্সিফ পদে কর্মজীবন শুরু করেছিলেন, তো আমরা শুরু করতে পারি আপনার এই কর্মজীবনের শুরুটা থেকেই, যে বিচারক হিসেবে আপনার চাকরি জীবন শুরু হলো, তখন বিচারক কিভাবে নিয়োগ করা হতো সংক্ষেপে যদি আলোচনা করতেন। তখন বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি ইত্যাদি কিভাবে এবং কোন বিধি বা আইন দ্বারা পরিচালিত হতো সেটাও যদি সংক্ষেপে তুলে ধরেন। আপনাকে ধন্যবাদ। দীর্ঘ প্রায় 36-40 বছরের পিছনের দিকে ফিরে যেতে হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে লেখাপড়ার সমাপ্তির পর বিচার বিভাগে আপনারা যেমনটি উল্লেখ করেছেন মুন্সিফ পদে, আজকের যেটা সহকারী জজ, সেই পদে যোগদান করি বগুড়া জেলায়। এবং প্রথম প্রভিশন পিরিয়ডের কয়েক মাস পরেই সোনাতলা উপজেলা, সেইখানে মুন্সিফ কাম ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসাবে তখন তো এই 82 পরে যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হলো, যার কারণে উপজেলা পর্যায়ে প্রশাসন চলে গেল, বিচার বিভাগ চলে গেল, সব কিছুই গেল। সেই সুবাদে বিচার বিভাগের ওই উপজেলা পর্যায়ে যে পদ ছিল সেই পদে আমার কর্মময় জীবন শুরু হলো সিভিল এবং ক্রিমিনাল দিয়ে, অর্থাৎ মুন্সিফ হিসাবে সিভিল ম্যাটার
আর ম্যাজিস্ট্রেট হিসাবে ক্রিমিনাল ম্যাটার, দুটাই একই সাথে তখন একই সাথে কাজ করার সুযোগ হলো। আপনি জানেন যে আমাদের দেশে বিচার বিভাগ 1 নভেম্বর 2007 পৃথক হওয়ার পূর্ব পর্যন্ত সেই পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ডেও বিসিএস এর মাধ্যমে, তার আগে ইপিসিএস ছিল, বিসিএস এর মাধ্যমে সব ক্যাডারের সব কর্মকর্তা নিয়োগ হতো। সেই সুবাদে আমরাও বিসিএস বিচার ক্যাডারভুক্ত ছিলাম এবং সেই ক্যাডারে জেনারেল বিসিএস দিয়ে, এখন যেমন হয় জেনারেল বিসিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবার, ঠিক আমরাও সেভাবেই জুডিশিয়ারির যারা আসতে চাই তারাও জেনারেল বিসিএস এ অংশগ্রহণ করতাম এবং পরীক্ষা দিয়ে আমরা আমাদের ক্যাডার চয়েস দিতাম, তারপর বিচার বিভাগে তখন রিক্রুট হতো। তো যেহেতু বিচার বিভাগের জন্য আলাদা কোনো কিছু ছিল না এবং এই যে ক্যাডার সার্ভিস যেটা আর কি সরকারের, এটা আন্ডার দ্য গভর্নমেন্ট, সমস্ত ক্যাডার সার্ভিসেরই নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশন থেকে এবং জুডিশিয়ারিও সেইভাবেই হতো এবং ওদের নিয়ন্ত্রণ, পদোন্নতি, বেতন, কর্মস্থল নির্ধারণ সবকিছুই অ্যাডমিনিস্ট্রেশন করতে হতো। তখন আলাদা জুডিশিয়ারি দ্বারা এগুলো হতো না, যদিও প্রভিশন ছিল হাইকোর্টের অনুমোদন নেওয়া। আমাদের হাইকোর্টে একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি আছে, জিএ কমিটি যেটাকে বলে, হেডেড বাই আওয়ার চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজেস। তো সেখানে সরকার একটা প্রপোজাল পাঠায়, সেই প্রপোজাল সুপ্রিম কোর্টে যায়, তারা অ্যাপ্রুভাল দিলে তখন সরকার এটাকে নোটিফাই করে, গেজেট করে দেয়, কর্মস্থল আমাদের নির্ধারণ হয়। এখনো কিন্তু সেই সিস্টেমই রয়ে গেছে। আগে যেভাবে বিচারকদের পদোন্নতি, বদলি যেগুলো হতো, মোর অর লেস ওই পুরাতন আমলের সেই বদলি, পদোন্নতি, নিয়োগ ওটাই রয়ে গেছে। শুধু সেপারেট হয়েছে 1 নভেম্বরের পর রিক্রুটমেন্ট, জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক এখন জাজদের রিক্রুটমেন্ট আলাদা হচ্ছে। বিফোর দ্যাট একই ছিল, কিন্তু এখনো সরকার তথা আইন মন্ত্রণালয় কর্তৃক বিচারদের প্রমোশন, তাদের বদলি, কর্মস্থল নির্ধারণ, ছুটি, বেতন সবকিছুই ওখান থেকে নিয়ন্ত্রিত হয়। তো আমাদের যে সেপারেশনের বিষয় সেটা পরে আসি, কিন্তু আপনি জানতে চেয়েছেন আগের অবস্থা এই বর্তমান অবস্থা। তা আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় এখন সেই বিধানের আওতায় আমরা কিন্তু পরিচালিত হচ্ছি। ধন্যবাদ স্যার। আপনার কর্মজীবনের শুরুতে বিচারক নিয়োগ সম্পর্কে আপনি সংক্ষেপে তুলে ধরলেন। তো এরপরের প্রশ্নটা হচ্ছে যে আপনারা নিয়োগ যে প্রক্রিয়া পেলেন, তারপরে আপনারা একটা রিট করলেন 223 জন বিচারক, আপনার নেতৃত্বে 223 জন বিচারক মিলে, নানা পর্যায়ে বিচারক মিলে রিট পিটিশন দায়ের করলেন। তো এই রিট পিটিশন দায়ের প্রয়োজন কেন বোধ করেছিলেন এবং মামলার ঘটনাবলী ওই সময়কার প্রেক্ষাপটটা যদি তুলে ধরতেন। আসলে আমাদের এই পৃথকীকরণের জন্য আমরা প্রথমে আসি নাই, এই শব্দটা আমাদের কাছে ছিল না, আমরা এটাকে এত গুরুত্ব দিইনি। তাৎক্ষণিক যে কারণটা হয়েছিল, যেটাকে আমাদের আইনের ভাষায় কজ অফ অ্যাকশন বলি আমরা, সেটা হলো এই যে, আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এবং তার পূর্বে পাকিস্তান পিরিয়ডেও জুডিশিয়াল অফিসারদের স্কেল, স্যালারি যেটা ছিল সেটা বাংলাদেশ হওয়ার পর স্তরে স্তরে সময়ে সময়ে ডিগ্রেডেশন করা হলো, অবনমিত করা হলো। কেমন করে? সাব জজ বা আমাদের যে যারা এখন যুগ্ম জেলা জজ, তাদের স্কেল ছিল ডিস্ট্রিক্ট পর্যায়ের অফিসারদের সমান, ডিসি, তারপর সেটেলমেন্ট অফিসার এবং অন্যান্য যে অফিসার ছিল এই লেভেলের, তাদের স্কেল, এবং জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এখন যেটা, তখন ছিল সাব জজ, সাবঅর্ডিনেট জাজ, তাদের স্কেল সেম স্কেল ছিল। আর এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হায়ার এবং ডিস্ট্রিক্ট জাজের স্কেল আরো 2 গ্রেড উপরে ছিল। এটা খুব ভালো করে আমাদের মনে রাখা উচিত। তো এই গ্রেডে তারা বেতন আহরণ করত, উঠাতো, কিন্তু আপনার হঠাৎ করেই একটা ঘটনা ঘটলো, তারা আমাদের বেতন 1 গ্রেড নিচে নামিয়ে দিল। এই নামিয়ে দেওয়ার প্রেক্ষাপটটা এবং ঘটনাটা আমি বলি। শুধু বেতন আমাদের অবনমিত করা হলো তা নয়, আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি যে আমাদের নিয়োগ, বদলি, কর্মস্থান নির্ধারণ, স্যালারি, তারপর বাসা, বিদ্যুৎ সবকিছুই প্রশাসন কর্তৃক
আমাদের নিয়ন্ত্রণ করা হতো, আজও যেটা মোরাললেস হচ্ছে, কিছুটা আলাদা হয়েছে কিন্তু মোরাললেস ওটা দিয়েই হচ্ছে। তো নানান ক্ষেত্রে বিচারকেরাকে বিচারের সাথে সাথে এই দিকটাতে খুব পীড়া পেতে হতো, নানান অসুবিধার সম্মুখীন হতো। বিচারকদের গাড়ি নাই, এবং আমি দেখেছি আমি যখন যোগদান করি বিচার বিভাগে তখন বিচারকদের কোনো গাড়ি ছিল না, বিচারকরা হেঁটে হেঁটে তার কর্মস্থলে যেত। আমি এই মাত্র আপনার 82-83 ঘটনা বলছি, বিচারকদের নিজস্ব কোনো ভেহিকেলস ছিল না। একটা ঘটনা ঘটলো, আমি তখন বগুড়াতে, আর পাশের জেলা নওগাঁ নতুন জেলা, ওখানের যিনি জেলা জজ ছিলেন উনি বিচার কার্য শেষে তার পিয়ন বা অর্ডারলি ছাতা ধরে, বৃষ্টি টিপ টিপ করে হচ্ছে, উনি যাচ্ছিলেন তার রেসিডেন্সে। একজন ম্যাজিস্ট্রেট গাড়ি চালিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে, তো গাড়ির সামান্য একটু ধাক্কায় উনি পিচ্ছিল পথে পানির মধ্যে পড়ে যান, পড়ে ভালো ইনজুর্ড হন। তারপর আমরা সব ওই জয়পুরহাট, বগুড়া, আশেপাশে সব জেলার অফিসাররা ওই জেলা জজকে দেখার জন্য হাসপাতালে আসলাম। ওনার কোনো গাড়ি নাই, এই ঘটনাটা এই জন্য আমি বলছি, ওনার কোনো গাড়ি নাই, কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি প্রশাসনের আন্ডারে ছিলেন তিনি গাড়িতে চড়ে যান। অবস্থাটা কি আপনি বুঝছেন? তো এই অবস্থায় একটা উদাহরণ দিলাম, এরকম স্কেলের ক্ষেত্রে, আবাসের ক্ষেত্রে, অন্যান্য সব কিছুর ক্ষেত্রে, লজিস্টিক যত যা আছে সব ক্ষেত্রে এরা এমনই নিষ্পেষিত ছিল যে তারা এই নিয়ে চিন্তাও করতো না, ভাবতেও না। আমরা ভাবলাম যে আমাদের সংবিধান সবার কাছে ইকুয়ালিটি দিয়েছে, আমাদের যে 29টা ক্যাডার, তখন ক্যাডার নিয়ে ভাবতাম, এখনো ওই কথা রয়ে গেছে। কিন্তু আপনি দেখেন এই কয়দিন আগে প্রথম আলোতে সংবাদ এসেছে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের পদোন্নতি নাই। আমি সম্মানের সাথে কাউকে হার্ট না করে বলতে চাই, আমি দেখেছিলাম ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আর তাদের সমাজে অবস্থা দেখেন কি, তাদের রিটায়ারমেন্ট কোন পদে কোন স্কেলে যাচ্ছে, তাদের পদোন্নতি নাই। কিন্তু কোনো কোনো ক্যাডারে পদ নাই, হাজার হাজার প্রমোশন হয়ে যাচ্ছে, সুপার নিউমারি। এগুলো আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, এই যে ডিসক্রিমিনেশন সংবিধান এটা পারমিট করে না। এভরি পিপুল বিফোর মানে বিফোর ল আর ইন্টাইটেল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো এখন দেখলাম এই বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য হচ্ছে। বিচার বিভাগ এর সদস্য থাকার কারণে এই বৈষম্যগুলো যখন চোখে পড়লো, এই অসুবিধাগুলো যখন আসলো, তখন এটা নিয়ে আমরা আমাদের সহকর্মীদের সাথে আলাপ আলোচনা করতে লাগলাম, এটা নিয়ে আমরা ভাবছিলাম। এমন সময় ঘটনা ঘটলো যে বিচারকদের বেতন কাঠামো এক ধাপ নামিয়ে দেওয়া হলো। সারা দেশের বিচারকেরা এর প্রতিবাদে বেতন নেওয়া বন্ধ করলো। শেখ জাহাঙ্গীর বলে আমার এক বন্ধু, তিনি 18 মাস বেতন গ্রহণ করেন নাই, প্রেসিডেন্টের কাছে আবেদন করেছিলেন, তিনিও একটা রিট নিয়ে হাইকোর্টে গেছিলেন। তো এই নানান কারণে বিচারকদের ইন্ডিপেন্ডেন্ট যদি না থাকে, পেটে যদি ভাত না থাকে, তা আমি এজলাসে বসে কি বিচার করব? এই জন্য রুল অফ ল বলে যে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারির প্রথম কন্ডিশন হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্স। এটাই যদি আমার না থাকে তাহলে আমি কিভাবে কি করব? আমার তো সমাজ থেকে আইসোলেটেড থাকতে হবে, আমার তো অন্য কোনো সহযোগী পেশায় যাওয়া যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। আমাকে ন্যায় বিচারের জন্য অনেক মূলনীতি সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়া গাইড আমরাকে পালন করতে হয়। বিচারকে পাবলিক ফাংশনে যাওয়া যাবে না, অনুষ্ঠানে যাওয়া যাবে না, নানান কিছু করতে হয় আমাদেরকে। তো সেই জীবন, আমাদেরও পরিবার আছে, সন্তান আছে, তাদের এই দুর্বিষহ জীবন, তাদের এই অবস্থা কারণে বিচারকদের মধ্যে যে দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভ ছিল, তার প্রেক্ষিতে ওই ঘটনা ঘটলো। তখন আমরা বাধ্য হলাম বিভিন্ন সময়, এরও আগেও আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে স্মারকলিপি দেওয়া, আমাদের নানান অসুবিধার কথা মন্ত্রী মহোদয়ের কাছে তুলে দেওয়া, রেসপেক্টিভ ডিপার্টমেন্টকে বলা, হাইকোর্টকে বলা, সব কি আমরা বলেছি, কিন্তু কোনো সুরাহা তখন হতো না। এই সময় আমরা বিশ্ব অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলাম এবং আমরা তখন কলম বিরতি শুরু করলাম। কালো ব্যাচ পরলাম, কালো গাউন, কালো কোটে, কালো ব্যাচ চেনা যায় না। তারপরও আমরা অন প্রটেস্ট, আমার মনে আছে 93 সালে আমরা কালো ব্যাচ পরলাম, কলম বিরতি করলাম 3 দিন। এরপরে তারপরও যখন কিছু হলো না, তখন আমরা জেনারেল মিটিং করে সিদ্ধান্ত নিলাম যে আমরা আদালতে শরণাপন্ন হব। কারণ আমাদের জুডিশিয়ারির যে স্ট্রাকচার, রাষ্ট্রের 3টা অর্গানের মধ্যে জুডিশিয়ারি ওয়ান অফ দেম। পার্লামেন্ট আইন তৈরি করবে, অ্যাডমিনিস্ট্রেশন সেই আইন অনুযায়ী দেশ শাসন করবে, আর এখানে যে
ব্যত্যয় ঘটবে আইনের ইমপ্লিমেন্টেশনে, সেটা দেখবে জুডিশিয়ারি। জুডিশিয়ারি ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। এই জন্য মানুষের ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, তাদের ইকুয়ালিটি, এগুলো দেখার দায়িত্ব জুডিশিয়ারির। আর জুডিশিয়ারি বলতে একজন অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে এই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পর্যন্ত অল আর দ্য মেম্বার অফ জুডিশিয়ারি, এটা মনে রাখতে হবে। তো সেই জুডিশিয়ারির যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের আর যাওয়ার তো দ্বিতীয় কোনো পথ নাই। তখন আমরা বাধ্য হলাম আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিতে। এবং আপনি জানেন 2424/95 নম্বর রিট মামলা ফাইল করলাম। 223 জন নয়, 218 জন আমরা প্রথমে পিটিশনার ছিলাম। পরবর্তীতে আরো আমাদের সহকর্মীগণ এতে পিটিশন হয়ে পরিশেষে 441 জন পিটিশনারের এই রিটটি ছিল। আমি মহাসচিব থাকার কারণে এই মামলার রিট পিটিশনকারী হিসাবে এই মামলার দেখভাল করার দায়িত্ব আমার উপরে এসেছিল, যদি আমার কলিগদের ত্যাগ অসীম অপরিসীম। এই হলো সংক্ষেপে আমাদের প্রেক্ষাপট। ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা আমাদের সামনে তুলে ধরা। এই জন্য আমি যখন বিজ্ঞাপন দিয়েছিলাম এই প্রোগ্রামে, তখন বলেছিলাম যে আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আপনি সেই ইতিহাসটা আপনার মাধ্যমে, আপনার জবানে আমাদের দর্শকরা জানতে পারছে। তো এর পরের প্রশ্নটা হবে স্যার, এই যে আপনারা রিট পিটিশন দাখিল করলেন, আপনাদের পক্ষে আপনারা কি কি আইনি যুক্তি তুলে ধরেছিলেন? রাষ্ট্রপক্ষ কোনো পাল্টা যুক্তি দিয়েছিল কিনা, এবং আদালতের কাছে কোন যুক্তি গ্রহণযোগ্য হলো? আদালতের ফাইন্ডিংসটা কি ছিল? সংক্ষেপে যদি সেটা আমাদের এই কথার উত্তর সরাসরি দেওয়া যাবে না, কারণ আমাদের রিট পিটিশনের একবার প্রারম্ভে আপনি জানেন যে কোনো রিট ফাইল করতে হলে রিলেটেড আর্টিকেল গুলো আমাদের ওখানে রেফার করতে হয়, সো দ্যাট আমরা আমাদের সংবিধানের ডিসক্রিমিনেশন এবং জুডিশিয়ারি ইজ দ্য সেপারেট অর্গান অফ দি স্টেট এ সংক্রান্ত যতগুলা আর্টিকেল এবং ফান্ডামেন্টাল রাইট, এগুলো সবই আমরা সেখানে কোট করেছিলাম। এবং এই আর্টিকেলগুলোকে সামনে রেখি আমরা 102-এর আওতায় আমরা ওই আমাদের রিঅর্গানাইজেশন, যেটা ক্যাডারভুক্তিকরণ যে অর্ডার সরকারের, এটাকে চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম এটা আল্টা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন, কারণ জুডিশিয়ারি ইজ দ্য সেপারেট অর্গান অফ দি স্টেট। তারপরও আমরাকে প্রশাসনের আন্ডারে বিসিএস জুডিশিয়ারি, অর্থাৎ আমাদেরকে ক্যাডার সার্ভিসের একটা সার্ভিস হিসাবে তারা গণ্য করে আমাদের নিয়ন্ত্রণ করত। এটা ইন দ্য আই অফ কনস্টিটিউশন ইলিগ্যাল। এই জন্য আমরা এটাকে আল্টা ভাইরাস চেয়েছিলাম, যে আমাদের একটা আইডেন্টিটি আছে, সেটা কি, উই আর দ্য অর্গান অফ দি স্টেট। এবং আমাদের কাজের ধরন, কাজের প্রকৃতি এবং আমাদের ভিন্নতা আমরা তুলে ধরেছিলাম। সেখানে বলেছিলাম আমাদের ইন্ডিপেন্ডেন্সি লাগবে, আমাদের ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্সি লাগবে, আমাদের সেপারেশন লাগবে। সেপারেশন শব্দটা কেন আসলো? আপনার এই সেপারেট হওয়ার আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটেরা, এডিএম এরা, ডিএম এরা যারা ছিলেন, তারা বিচারিক কাজ করতেন, তারা ট্রায়াল করতেন, তাদের ওখানে সাক্ষী হতো, বিচার হতো, তারাও আমাদের মতো শাস্তি দিতে পারতেন। কিন্তু দে আর নট এ ল ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েশন, তারা জুডিশিয়াল অফিসার নয়, তারা প্রশাসন ক্যাডারের অফিসার। তো এখন ডাক্তারের কাজ রুগী দেখা, ইঞ্জিনিয়ারের কাজ বিল্ডিং বানানো, রাস্তা বানানো, প্ল্যান করা, আর বিচারকদের কাজ হচ্ছে বিচার করা। তো বিচারকের প্রিলিমিনারি কাজটা একটা, আপনাকে বলে রাখি, এখনো সেই সিস্টেম আমাদের সিআরপিসিতে রয়েছে। একটা যখন মার্ডার হয়, থানাতে এজাহার হয়, এফআইআর হয়, তারপরে এটা ইনভেস্টিগেশন হয়। ইনভেস্টিগেশন হওয়ার পরে ইনভেস্টিগেশন রিপোর্ট বা তদন্ত রিপোর্ট দাখিল হয়, হয় ফাইনাল রিপোর্ট অথবা চার্জশিট। এরপরে ম্যাজিস্ট্রেট এই মামলাটা যখন রেডি ফর ট্রায়াল হয়, তখন সেশন কোর্টে পাঠায়। টিল দ্যাট, ওটা না করা পর্যন্ত এটা প্রশাসনের আন্ডারেই ছিল, তারা এই জামিন দেওয়া থেকে শুরু করে সব কাজ করতেন। ফলে এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা জুডিশিয়াল দৃষ্টিতে দেখতে হবে, সেগুলা দেখা সম্ভব হতো না। এটা তাদের দোষ নয়, কারণ তাদের এ বিষয়ে তাদের লেখাপড়াটা ছিল অন্য সাবজেক্টের, লয়ের না, এবং এ বিষয়ে তাদের প্রশিক্ষণ ছিল না। যার কারণে তারাও খুব ভালো ভালো রায় লিখতেন, ডিসিশন দিতেন, এটাকে আমি সম্মান করি।
কিন্তু তারপরও বলতে হবে যেহেতু তারা ল ব্যাকগ্রাউন্ডের নয়, সেই জন্য বিচারিক কাজ বিচারককে দিয়ে করতে হবে। এই থিম থেকে আমরা বললাম যে এটাকে আমাদের সেপারেট করতে হবে, বিচারকেরা বিচারকের কাজ করবে, এর কিছু অংশ প্রশাসন, কিছু অংশ বিচার বিভাগ, এখানে এনামেলি হবে, সমন্বয় হবে না, বিচার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই কারণে আমরা এই সেপারেশনটা চেয়েছিলাম, এবং সেপারেশন চাওয়ার পিছনে আমাদের সংবিধানের 22 বলেছে যে স্টেট শ্যাল ইনশিওর দ্য সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দি স্টেট। তো এটা তো বলাই ছিল সংবিধানে। তো এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা তখন গেলাম। সংবিধান কবে রচিত হয়েছে, তারপরে এই আর্টিকেলকে ইমপ্লিমেন্ট করার জন্য কোনো উদ্যোগ কখনো কোনো নির্বাচিত সরকার, মন্ত্রী মহোদয়রা, দেশের জনগণ বা সুশীল সমাজ এটি নিয়ে কেউ প্রসিড করেন নাই। শেষে বাধ্য হলাম আমরাই, সার্ভিস হোল্ডাররাই, জুডিশিয়াল অফিসাররাই। সংবিধানের একটা অব্লিগেশন, এটা ডিসচার্জ হওয়া উচিত, এটা ন্যাশনের দায়িত্ব, জাতির একটা দায়িত্ব। আজ জনগণ যদি ন্যায় বিচার পায় তাহলে বিচারক ইন্ডিপেন্ডেন্ট এবং সেপারেট জুডিশিয়ারি লাগবে। আপনাকে আরো বলে রাখি, হাজার হাজার বছর আগে অ্যারিস্টটল, প্লেটো এবং সক্রেটিস যে রুল অফ ল সহ অন্যান্য থিমগুলা দিয়েছিল, তারাও বলেছে যে বিচার বিভাগ আলাদা হতে হবে। বিচারক আর বিচার বিভাগ যদি আলাদা না হয় তাহলে তো হবে না। আপনি লর্ড অকল্যান্ড তার প্রশাসনিক একটি কমিটিতে ছিলেন, কমিটি গঠন করেছিলেন। সেই কমিটির সদস্য ফ্রেডরিক হলিডে তার মন্তব্যে বলেছিলেন যে চোর ধরে আর বিচার করে, এটা যদি হয় তাহলে অসামঞ্জস্যপূর্ণ ও বিরাট অন্যায় একটা অ্যাক্ট হবে। তো দেখেন, যারা বিজ্ঞ, যারা জুরিস্ট, তারা এই মূলনীতি আজকে না, আজ থেকে 4000 বছর আগে দিয়েছে। মধ্যপ্রাচ্যে ইসলামিক যে বিচার সিস্টেম, সেখানে কাজীকে বাদশাহ বা ওই যিনি ক্ষমতাধর শাসক ছিলেন তার উপরে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং মুসলিম বিচার আমলে কাজীর প্রাধান্য ছিল শাসকের উপরে, এবং শাসককে তার ইজলাসে আনতে বাধ্য করত, এবং কাজীর সুপ্রিমেসি ছিল ওভার দ্য ওয়াল। তাহলে জুডিশিয়ারি সারা দুনিয়ায়, উন্নত দেশে সব জায়গায় এখনো আপনি দেখেন, এই বর্তমান আজকের দিনেও উন্নত দেশে বিচার বিভাগ এত স্ট্রং যে তাদের ডিসিশন সবাই ওবে করে, মান্য করে। কারণ কি? তাদের ইন্ডিপেন্ডেন্স আছে, তাদের সেপারেশন আছে, তাদের স্বাধীনতা আছে, তাদের কাজ করার পরিবেশ রয়েছে। এই জন্য তারা জনগণের কল্যাণে, বেটারমেন্ট অফ দ্য পিপল, তারা কাজ করতে পারে। এই জন্য আমাদের এই চিন্তাটা এসেছিল, এবং আমরা আমাদের রিট পিটিশনে এগুলো উল্লেখ করেছিলাম। আচ্ছা, ধন্যবাদ স্যার। এই প্রসঙ্গে মনে পড়লো, বাংলা একটা সিনেমা আছে বেদের মেয়ে জ্যোৎস্না। ওই সিনেমাতে দেখা যায় রাজাকে, বঙ্গ রাজাকে কাজীর আদালতে যেতে হয়, এবং কাজী সেখানে দেখাচ্ছে যে কোনো ধরনের সম্পর্কই তার কাছে ন্যায় বিচারের ঊর্ধ্বে না। সুতরাং এই যে ব্যাপারটা, এই যে স্বাধীনতাটা বিচারক বা কাজী ভোগ করেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ ন্যায় বিচারের স্বার্থে। তো স্যার, আপনাদের যে জায়গা থেকে মানে যে আপনারা এই বিষয়গুলো তুলে ধরেছিলেন, তো রাষ্ট্রপক্ষ বা সরকার পক্ষ এই রিট পিটিশনে কি জবাব দিয়েছিল বা আদৌ কি দিয়েছিলেন কিনা? এবং না, আলটিমেটলি হ্যাঁ জি স্যার, যতদূর মনে পড়ে, ডিডেন অ্যাটর্নি জেনারেল নুরুল্লাহ সাহেব ছিলেন, উনি আমাদের রিট পিটিশনে কোনো অপোজ করেন নাই। উনি রিটেন যে বক্তব্যটা রেখেছিলেন একবার প্রথম রিট ফাইল করার পর, তখন আমাদের বিষয়ে উনার আবেদনে কোনো ঘোরতর আপত্তি করেন নাই। মোট কথা উনি এগুলা সাইলেন্ট ছিলেন। পরবর্তী পর্যায়ে আমাদের যে যুক্তি এবং বক্তব্য তা খণ্ডনের জন্য আদার সাইড, মানে গভর্নমেন্ট সাইড, তারা তাদের যুক্তি এবং তাদের আইন কানুন সবকিছু তারা তুলে ধরেছিলেন, এবং এটা তুলে ধরাটাই স্বাভাবিক এবং সঙ্গত। কারণ আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর বিভিন্ন দেশের যে জুডিশিয়াল স্ট্রাকচার, সেটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। প্রশাসকই বিচারকের কাজ করে, এরকম অনেক দেশ আছে সেখানকার জুডিশিয়াল সিস্টেম। তো এখন তারপর বিচারকদের নিয়োগ যেটা হচ্ছে সেটা অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক হচ্ছে, এরকমও অনেক দেশের সিস্টেম রয়েছে। তো এখন যেটা গুড সিস্টেম, যেটাকে রুল অফ ল, সারা দুনিয়ার জন্য অনুসরণযোগ্য, ইন্ডিপেন্ডেন্ট এবং ফেয়ার, জনকল্যাণে যেটা সারা দুনিয়া, উন্নত বিশ্ব
যেটা অনুসরণ করছে, সেখানে কিন্তু বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনতা এবং তাদের স্বকীয়তা থাকতে হবে। সরকার পক্ষ তাদের যুক্তি, তাদের বক্তব্য আইন কোট করেই তারা উল্লেখ করেছিলেন, এবং তাদের বক্তব্যেরও যে সারবত্তা কিছু ছিল না তা নয়, এবং সেগুলাও আংশিক অ্যাপিলেট ডিভিশনে গৃহীত হয়েছে। জি স্যার, আমরা অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছিলাম। তো এই যে যেটা হলো সেটা আপনি বলছিলেন যে তখনকার তৎকালীন অ্যাটর্নি জেনারেল এটা আনঅপোজ এটা যেতে দেয়, এবং হাইকোর্ট ডিভিশন কতগুলো গাইডলাইন্স দিয়েছিলেন, তাই তো? জি। তো সেই গাইডলাইন সম্পর্কে একটু বলবেন কি, মানে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টে কি গাইডলাইন ছিল? হ্যাঁ, আচ্ছা, হাইকোর্ট ডিভিশন 9 দফা বক্তব্য দিয়েছিলেন। তাদের 9টা বক্তব্য ছিল। সেই 9টা বক্তব্যর মোর অর লেস নির্দেশনা ছিল। 9টা নির্দেশনা ছিল। সেই নির্দেশনাগুলা আমরা যখন রিড করি তখন আমরা নজির হিসাবে কিছু রুলিং সাবমিট করেছিলাম, এবং এটা হাইকোর্টের নজরে আনি। অল ইন্ডিয়া জাজ অ্যাসোসিয়েশন সহ সারা ইন্ডিয়াতে জুডিশিয়ারি যে ইন্ডিপেন্ডেন্ট হলো তার প্রেক্ষাপট, এবং সেখানে কি কি সাংবিধানিক বাধ্যবাধকতা, রুল অফ ল এর কি কি ছিল, সেগুলো আমরা তুলে ধরেছিলাম। তো সেই আলোকে হাইকোর্ট ডিভিশন বলেছিল যে আমাদের যে সংবিধান এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সংক্রান্ত যে আর্টিকেল 22 তার আলোকেই সরকার সবকিছু করতে পারেন, এবং অ্যাপিলেট ডিভিশন যে 12 নির্দেশনা বা ডাইরেকশন দিয়েছে মোর অর লেস ওগুলোর সাথে সঙ্গতিপূর্ণ। 2-1টা আছে যেটা ভিন্নভাবে অ্যাপিলেট ডিভিশন অ্যাড্রেস করেছে, কিন্তু ডিসরিগার্ড হয়নি। আসলে মোর অর লেস সবই অ্যাকসেপ্ট হয়েছে অ্যাপিলেট ডিভিশন করতে। ধন্যবাদ স্যার। এখন আমরা সেই অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছি। তো এই রিট পিটিশনের তো অনেকজন পক্ষ ছিল রেসপন্ডেন্ট হিসেবে, কিন্তু তার মধ্যে একটা পক্ষ ফিনান্স সেক্রেটারি এটা করেছিলেন, অ্যাপিল করেছিলেন এই জাজমেন্টের বিরুদ্ধে। তো এবং তার পক্ষে এই ফিনান্স মিনিস্ট্রির পক্ষে তৎকালীন অ্যাটর্নি জেনারেল, আমরা যার বই পড়ে যাকে বলে কনস্টিটিউশন ল শিখেছি, মাহমুদুল ইসলাম স্যার অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারের পক্ষে যুক্তি তুলে ধরেন, এবং আপনাদের আইনজীবী ছিলেন 3 জন, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। তো এই 2 পক্ষের যুক্তিতর্ক এবং যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন অ্যাপিলেট ডিভিশনে যে কি হলো আর কি। হ্যাঁ, আচ্ছা, যুক্তিতর্কগুলা অ্যাজ ইট ইজ আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, তবে আমার যতটুকু মনে আছে যে মাহমুদুল ইসলাম স্যার যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি ফাইন্যান্সিয়াল দৃষ্টিতে বিচারকদের প্রাপ্যতা এবং তাদের বিচারের স্কেল কি ধরনের হওয়া উচিত, এবং স্টেটে আগে আমি বলেছি সবকিছু কিন্তু খেয়াল করতে হবে। আদার যে ক্যাডার আছে তারাও কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, তো সেই দৃষ্টিতে যেন ডিসক্রিমিনেশন না হয় সেটাও তিনি তুলে ধরেছিলেন, যে এখানে বিচারকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে অন্যদেরকে ডিপ্রাইভ করা যাবে না, অন্যরাও বঞ্চিত হবে না, ইকুয়ালিটি রাখতে হবে। এই পয়েন্টে তার বক্তব্য বেশি ছিল। এটাও কনস্টিটিউশন বলছে যে অ্যামাং দ্য সেম ফুটিং এর লোক যারা, তাদের মধ্যে ইকুয়ালিটি থাকতে হবে। যেহেতু বিসিএস বিচার তদানীন্তন আর কি, তারা একটা ক্যাডার এবং অন্যান্য ক্যাডার, এই জন্য বেতন স্কেল নির্ধারণের ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে উনার মানে সরকারের পক্ষে অন্যান্য ক্যাডারের পক্ষে যে যুক্তিগুলা তুলে ধরেছিলেন যে এখানে যেন এমন কিছু করা না হয়, তাদের এখানে বৈষম্য যেন না হয় এবং তারা যেন বঞ্চিত না হয়, এই বিষয়টাকে তিনি হাইলাইট করেছিলেন। আর আমাদের যুক্তি তো বোঝাই যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন যে জুডিশিয়ারি ইজ দ্য সুপ্রিম, জুডিশিয়ারি ইজ দ্য সুপ্রিম। আপনি দুনিয়ার সব দেশে দেখেন জুডিশিয়াল অফিসারদের বেতন ভাতা ফ্যাসিলিটিস অন্যান্যদের তুলনায় অনেক অনেক বেশি। আমি ছোট্ট করে বলতে চাই, পার্শ্ববর্তী দেশ ভারতের জুডিশিয়াল অফিসারদের স্কেলের একজন সচিবের স্কেল দেখেন অনেক ফারাক রয়েছে। পাকিস্তানে যান, একজন সচিবের বেতন থেকে কয়েক গুণ বেশি ডিস্ট্রিক্ট জাজের বেতন। ইংল্যান্ডে চলে যান, একজন এক্সিকিউটিভের বেতনের চেয়ে একজন জাজের বেতন এত বেশি যে আমাদের দেশের কয়েক ডজন হাইকোর্ট জাজের বেতন যা
ওখানকার একজন হাইকোর্ট জাজের বেতন তাই। এটা কেন? জুডিশিয়ারি ইজ দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন। জুডিশিয়ারি হচ্ছে জনগণের সমস্ত রাইট দেখভাল করার রক্ষা কবচ হিসাবে, তাদের প্রোটেক্টর হিসাবে কাজ করে। আমি আগেই বলেছি, লেজিসলেশন আইন তৈরি করবে, সেই আইন যদি জনবান্ধব না হয়, হাইকোর্ট সেটা আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন করে দিবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, জনগণের জন্য সবকিছু। এই জন্য আব্রাহাম লিঙ্কনের কথা, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, বেটারমেন্ট অফ পিপুল। এই যে কনস্টিটিউশন, সুপ্রিম ল দেখছেন, এটাও কিন্তু জনগণের জন্য। এই জন্য জুডিশিয়ারি যেহেতু প্রশাসক কর্তৃক, তার যদি অধিকার ক্ষুণ্ণ হয়, কোথায় যাবে সে? প্রিভি কাউন্সিল বলেছে, এভরি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কোশ্চেনেবল টু জুডিশিয়ারি। প্রশাসন যদি আমাকে অন্যায় কোনো আদেশ প্রদান করে, সেটা নিয়ে আমি যাব কোথায়? জুডিশিয়ারির কাছে যেতে হবে। আর জুডিশিয়ারি দেখবে শুধু প্রশাসনিক সিদ্ধান্তটা না, আইনটাও জনবান্ধব কিনা, জনগণের কল্যাণে কিনা। যদি আইন জনগণের কল্যাণে না হয়ে থাকে, ওই আইনকেও জুডিশিয়ারি বাতিল ঘোষণা করে দিবে। তো এই কারণে জুডিশিয়ারি এই প্রেক্ষাপট বিবেচনায় দেখা গেল যে লেজিসলেচার এবং প্রশাসন, তারা গুরুত্বপূর্ণ অর্গান অফ দি স্টেট, বাট সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি ওভার দ্য আদার অর্গান অফ দি স্টেট। এটা রুল অফ ল করে দিয়েছে, এটা আমরা নিজেরা বানাইনি। এই জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, এটা জনকল্যাণে, বিচারের স্বার্থে, মৌলিক অধিকারকে প্রোটেকশন দেওয়ার স্বার্থেই এগুলা করা হয়েছে। ধন্যবাদ। আমরা দেখলাম যে মানে দুটো পক্ষে তর্ক বিতর্ক হলে এখন হচ্ছে আপিলেট ডিভিশনের রায়। আপনি যেটা ইতিমধ্যেই বলেছেন যে 12টা গাইডলাইন্স দিয়েছিলেন, তো এই 12টা গাইডলাইন্স সম্পর্কে যদি আরেকটু মানে আলোচনা করতেন। হ্যাঁ জি, এই 12টা গাইডলাইন আসলে আমাদের সব একটু দৃষ্টি দেওয়া দরকার। অ্যাপিলেট ডিভিশন যে 12টা গাইডলাইন দিল, তার মধ্যে প্রথম যে নির্দেশনা বা গাইডলাইন, সেখানে বলা হয়েছিল যে আর্টিকেল 152(1) অনুযায়ী যে রাষ্ট্রের সব বিভাগের কাজ সার্ভিস অফ রিপাবলিকের ভেতরে পড়বে। এখানে ডিফারেন্সিয়েট করে দিয়েছিলেন, জুডিশিয়ারিকে যে আলাদা করেছিলেন। তবে বিচার বিভাগের কাজ ও অবকাঠামোর সঙ্গে প্রজাতন্ত্রের সিভিল সার্ভিস এর অনেক ভিন্নতা রয়েছে। বিচার বিভাগ তথা জুডিশিয়ারিকে অন্যান্য সিভিল সার্ভিসের সঙ্গে একত্রিত বা রিপ্লেসড করা যাবে না। এটা ছিল প্রথম গাইডলাইন বা নির্দেশনা। এখানেই বিচার বিভাগের যে আলাদা স্বকীয়তা এবং ভিন্নতা, এটা ফুটে উঠেছে। এবং এই গাইডলাইনের আলোকেই যদি আর কোনো গাইডলাইনও অ্যাপিলেট ডিভিশন না দিত, আমি মনে করি এই একটা মাত্র গাইডলাইন দ্বারা বিচারকদের বেতন, ভাতা, কর্মস্থল, অ্যাডমিনিস্ট্রেশন, নিয়ন্ত্রণ সবকিছু করা সম্ভব ছিল। এটা সরকার এই গাইডলাইনের আওতায় রুলস ফ্রেম করে এটা করে দিতে পারত। তারপরও 12টা গাইডলাইন আরো ক্লিয়ার করার জন্য দেওয়া হয়েছে। 2 নম্বর গাইডলাইন ছিল জুডিশিয়ারির ম্যাজিস্ট্রেটদের নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে এবং নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটরা জুডিশিয়ারির কাজ করতে পারবে না। সংবিধানের 115 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পদ সৃষ্টি, নিয়োগ পদ্ধতি, বদলি, অন্যান্য সকল বিষয়ে বিধিমালা করতে পারেন। এখানে আরো বলে দিই আপনাকে, এই বিধিমালার আলো কি আমাদের সিআরপিসি, যে সিআরপিসিতে আগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডিফারেন্সিয়েট করা ছিল না, 10ই এপ্রিল 2007-এ সিআরপিসিকে বিপুলভাবে অ্যামেন্ড করা হলো এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের কাজ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাজটাকে আলাদা করে দেওয়া হলো। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা এক্সিকিউটিভ ম্যাটারে কাজ করবে আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বিচারিক কাজ করবে। এটা একবারে পরিষ্কার করে সুনির্দিষ্টভাবে এই দফার আওতায় করে দেওয়া হয়েছে। নাম্বার 3, সিভিল সার্ভিস অর্ডার 1980 অনুযায়ী সকল ম্যাজিস্ট্রেটকে পিএসসির অধীনে বিসিএস পরীক্ষার মাধ্যমে একসঙ্গে নিয়োগ দেওয়া হয়। তাদের একসঙ্গে নিয়োগদান সংবিধান পরিপন্থী, এটাও ডিক্লার দিয়ে দেওয়া হলো, কারণ জুডিশিয়াল ওয়ার্ক করবে আন্ডার দ্য জুডিশিয়ারি। 4 নম্বর দফায় ছিল এর আই পাওয়ার পর যত দ্রুত সম্ভব জুডিশিয়াল সার্ভিস কমিশন বিধিমালা এবং কমিশন গঠন করতে হবে। এই কমিশনে সুপ্রিম জুডিশিয়ারি অর্থাৎ সুপ্রিম কোর্টের
সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এই কমিশনে নারী ও পুরুষের সমতার ভিত্তিতে নিয়োগ দানে কোনো বৈষম্য থাকবে না। খুব সুন্দর করে গাইডলাইন এখানে দেওয়া হলো নিয়োগের ব্যাপারে, ইকুয়ালিটি, হ্যাঁ, জেন্ডার ডিফারেন্সিয়েট করা যাবে না। 5 নম্বর দফায় ছিল সংবিধানের 113 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট জুডিশিয়ারি সবার চাকরির বিধিমালা, নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি ও ছুটি সহ অন্যান্য বিষয়ে রুল ফ্রেম করবেন। 6 নম্বর গাইডলাইনে ছিল 115 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্ট জুডিশিয়ারি সার্ভিস পে কমিশন বিধিমালা প্রণয়ন করবেন। এবং এখানে একটা কথা বলতে চাই আপনাকে, এই গাইডলাইনের আওতায় পে কমিশন করা হয়েছিল অ্যাপিলেট ডিভিশনের ডিডেন মাননীয় জাস্টিস নাজমুন আরা ম্যাডামের নেতৃত্বে। কিন্তু সেই কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সরকার সেই কমিশনের রিপোর্টকে মোটেও পাত্তা দেয়নি এবং সে অনুযায়ী জুডিশিয়াল অফিসারদের বেতন ভাতা বা অন্যান্য যে বিষয়গুলো বলা হয়েছিল সেগুলা প্রতিপালিত হয় নাই। 7 নম্বর গাইডলাইনে ছিল 116 অনুচ্ছেদ অনুযায়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা সুপ্রিম কোর্টের নিকট ন্যস্ত করতে হবে। 8 নম্বরে ছিল বিচার বিভাগ জাতীয় সংসদ ও নির্বাহী বিভাগের অধীনে থাকবে না। বিচার বিভাগ জাতীয় সংসদ ও নির্বাহী বিভাগের অধীনে থাকবে না এবং জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সহ সকল বিচারক স্বাধীনভাবে কাজ করবেন। এখানে আমার একটু বলার আছে, আমি একটু ব্যাখ্যা দিতে চাই। আমি আগেই বলেছি যে এই যে সুপ্রিম জুডিশিয়াল কমিশন নিয়ে 16তম সংশোধনীতে যেটা ঘটলো, হাইকোর্ট ডিভিশনের জাস্টিস মইনুল ইসলাম চৌধুরীর রায় অ্যাপিলেট ডিভিশন যেটাকে আফেল করলেন যে অভিশংসক ক্ষমতা জুডিশিয়ারির কাছে থাকবে। কেন? যদি আপনি রুল অফ লকে এবং জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টকে আফেল করতে চান, তাহলে জুডিশিয়াল অফিসারকে সংসদ বা সরকার নির্বাহী বিভাগের অধীনে রাখতে পারেন না। এই দুইটার অধীন থেকে মুক্ত করতে হবে। আপনাকে মনে রাখতে হবে কেন? সংসদ একটা আলাদা এবং গুরুত্বপূর্ণ অর্গান, কিন্তু পাশাপাশি এও আপনাকে মনে রাখতে হবে সংসদ কর্তৃক প্রণীত আইন আর্টিকেল 102 অনুযায়ী আমাদের সুপ্রিম জুডিশিয়ারি আলটা ভাইরাস করতে ক্ষমতা সম্পন্ন এবং সংবিধানই এ ক্ষমতা বিচার বিভাগকে দিয়েছে। তো যে সংবিধানে প্রণীত আইনকে জনকল্যাণের পক্ষে না বিপক্ষে এটা বিবেচনা করে আর্টিকেল 7 এবং 26 আর্টিকেল দিয়ে আলটা ভাইরাস করবে বা পার্টলি এটাকে ইলিগাল ডিক্লেয়ার করবে, সেই পার্লামেন্টই যদি জুডিশিয়াল অফিসারদেরকে নিয়ন্ত্রণ করে তাহলে কেমন হলো? এই জন্য 16তম সংশোধনী এই আমাদের 8 নম্বর গাইডলাইনের পরিপন্থী। এই কারণে হাইকোর্ট ডিভিশন এই জাজমেন্ট দিয়েছে, আপিলেট ডিভিশন এটাকে আফেল করেছে। মনে রাখা উচিত এই বিষয়ে স্যার আমরা পরে আসবো। আমার ছোট্ট মানে প্রশ্ন আছে পাল্টা, সেটা আমরা পরে আসবো স্যার, আপনি কন্টিনিউ করুন। না, আমি যেহেতু এই গাইডলাইনের আওতায় এটা হয়েছে এই জন্য আপনাকে একটু টাচ দিলাম, ঠিক আছে? আচ্ছা, 9 নম্বর গাইডলাইনে আমাদের যেটা ছিল সেটা ছিল বার্ষিক বাজেট প্রণয়নের উপর নির্বাহী বিভাগের কোনো ভূমিকা বা প্রভাব থাকবে না। এ বাজেট সুপ্রিম কোর্ট প্রণয়ন ও বরাদ্দ করবেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি সাবঅর্ডিনেট জাজ ছিলাম ঢাকা কোর্টে, 3rd কোর্টে। তা আমি তখন সরকারকে বিএনপির দিদেন পাওয়ারফুল মিনিস্টার মান্নান ভূঁইয়ার কাছে ডেলিগেশন নিয়ে গেলাম, গিয়ে বললাম যে আমার কোর্ট 3rd সাবঅর্ডিনেট জাজে কোর্টে 1 মাসে এত টাকা কোর্ট ফি আদায় হয়। আমরা কোনো মিল ফ্যাক্টরি নাই, আমরা ওয়েলফেয়ার অর্গান অফ দি স্টেট, জনগণের সেবাদানকারী বিচার বিভাগ। তো এই বিচারকের ঢাকা কোর্টের একটা সাবজজ কোর্ট থেকে যে কোর্ট ফি রিয়ালাইজ হয় বছরে, আমাদের 10 বছরে যে খরচ করেন জুডিশিয়ারির পিছনে তার চেয়েও আমার 1 বছরের আয় একটা কোর্টের বেশি। তো আমরা এটা তুলনা করলাম যে আমাদের জন্য আপনারা কি করছেন। জুডিশিয়ারি, আগেই বলেছি, জুডিশিয়ারি কোনো মিল ফ্যাক্টরি নয়, ওয়েলফেয়ার অর্গান অফ দি স্টেট। এখনো সারা দেশে আপনি হিসাব করে দেখেন যে জুডিশিয়ারির ন্যূনতম কোর্ট ফি এগুলো থেকে যে আদায় টাকাটা হয়, এই টাকাই জুডিশিয়ারিকে তার বাজেট প্রণয়নের জন্য, তার লজিস্টিক বেতন ভাতার জন্য সরকার দিতে চায় না। কেন? বিচার বিভাগে স্ট্রং করলে এদেশের গণতন্ত্র স্ট্রং হবে। বিচার বিভাগকে
স্ট্রং করলে এদেশের রুল অর্ডার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উন্নতি হবে। বিচার বিভাগকে স্ট্রং করলে এদেশের দুর্নীতি দমন হবে। বিচার বিভাগকে স্ট্রং করলে এদেশের আপামর জনসাধারণের ফান্ডামেন্টাল রাইট সুরক্ষিত হবে। তাই সব কিছুকে মূলেই রয়েছে বিচার বিভাগকে স্ট্রং করতে হবে, নির্বাহী বিভাগ বা সংসদের নিয়ন্ত্রণের বাইরে রাখতে হবে। এই জন্য আমরা এই ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি মিনস অলসো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। এটা হাইকোর্ট ডিভিশন তার জাজমেন্টে এটাকে এলাবোরেটলি ডিসকাস করেছে এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের এই উক্তিগুলাও হাইকোর্ট ডিভিশন তার জাজমেন্টে ভিভিডলি এটা আলোচনা করেছে, এটা দেখে নিতে পারবেন। 10 নম্বর দফায় ছিল যে বিচার বিভাগের কর্মকর্তাদের সার্ভিস প্রশাসনিক ট্রাইব্যুনালের আওতাভুক্ত থাকবে। এই জন্য সকল বাংলাদেশের বিচার বিভাগের বিচারকেরা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের আওতাভুক্ত। আমি অত্যন্ত সম্মানের সাথে আমার ব্যক্তিগত অভিমত বলছি, এই নির্দেশনাটা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারির জন্য, সেপারেট অর্গান অফ জুডিশিয়ারির জন্য আমি এটার সাথে একমত হতে পারি নাই। কারণ কোন ক্রমী জুডিশিয়াল সদস্যদেরকে তাদের ওই সুপ্রিম জুডিশিয়াল যেমন কাউন্সিল আছে এরকম একটা কিছু করতে হবে, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে তাদেরকে পাঠানো কোনো ক্রমে ঠিক হয় নাই। এটা আমার পার্সোনাল অভিমত। 11 দফায় যেটা বলা হয়েছে, বিচার বিভাগ পৃথকীকরণের যদি সংবিধানের সংশোধন প্রয়োজন হয় তবে তা করা যাবে। হাইকোর্ট ডিভিশন বলেছিল যে সংশোধন ছাড়াই এটা করা সম্ভব সরকারের সদিচ্ছা থাকলে। আর অ্যাপিলেট ডিভিশন বলল যদি প্রয়োজন হয় তাহলে সংবিধান সংশোধন করেও অ্যামেন্ড করেও এটা করা যাবে। আর 12 নম্বর দফা এবং লাস্ট যে ডিরেকশন বা নির্দেশনা ছিল সেটা জুডিশিয়াল পে কমিশন জুডিশিয়ারি সদস্যের বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা বাড়ানোর বিষয়ে যতদিন পর্যন্ত প্রেসিডেন্টের কাছে সুপারিশ না করবে ততদিন পর্যন্ত বর্তমান অবকাঠামো অনুযায়ী তারা সব সুযোগ সুবিধা ভোগ করবে। অর্থাৎ আগে যেটা ছিল সেটাই কন্টিনিউ করবে এবং আমাদের নতুন পে স্কেল হওয়ার আগা পর্যন্ত আমরা ওই স্কেলই স্যালারি প্রশাসনের ক্যাডারে সমতুল্যভাবেই এনজয় করেছি। এই ছিল 12 দফা নির্দেশনা। ধন্যবাদ স্যার অ্যাপিলেট ডিভিশনের যে 12 দফা নির্দেশনা বা গাইডলাইন সেটা সুন্দরভাবে তুলে ধরার জন্য। এর পরের প্রশ্ন যে অ্যাপিলেট ডিভিশন তার রায়ে বিশেষত মোস্তফা কামাল স্যার, বিচারপতি মোস্তফা কামাল স্যার তৎকালীন প্রধান বিচারপতি, উনি যে তার যে জাজমেন্ট সেখানে বিচার বিভাগের স্বাধীনতার 3টা আবশ্যকীয় শর্তের কথা উল্লেখ করেছেন। এছাড়া তিনি আরো 2টা শর্তের কথা বলেছিলেন। সেগুলো কি কি এগুলো সম্পর্কে আলোচনা করবেন। পাশাপাশি এই যে বিচার বিভাগের স্বাধীনতার যে বিভিন্ন শর্ত সেগুলো আরো বিভিন্ন সংগঠন কিছু শর্ত বলে নির্ধারণ করেছে, যেমন কমনওয়েলথ লাটিমার হাউস প্রিন্সিপালস এর কথা আমরা জানি, যেটা কিনা ষোড়শ সংশোধনের জাজমেন্টেও বিচারকেরা উল্লেখ করেছেন। তো সেগুলোর সাথে যদি একটু তুলনামূলক আলোচনা করতেন, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতার জন্য কি কি আবশ্যকীয় এটি নিয়ে যদি আলোচনা করতেন। এবং হ্যাঁ জি স্যার, এই আমাদের সেপারেশন মামলার রায়ে এগুলো মোরাললেস আলোচনা হয়েছে। তারপরও আপনাকে বলি, লাটিমা হাউসের যে প্রিন্সিপালটা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, দুনিয়ার সভ্য সব দেশে এটাকে খুব অনার করে এবং এটাকে ফলো করে। কারণ আমরা যে এই এখন বিচার বিভাগ সম্পর্কে, বিচার বিভাগের যে প্রয়োজন ইন্ডিপেন্ডেন্সির জন্য যা যা বলছি এগুলো সবই এখানে বলা আছে। এই ওনার এই 4টা লাটিমা হাউসের যে 4 পিলার ছিল, গাইডলাইন ছিল, তার মধ্যে প্রথমটা ছিল যে মেরিটের ভিত্তিতে জুডিশিয়ারিতে নিয়োগ দান করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম। আমাদের লোয়ার জুডিশিয়ারিতে আপনি জানেন লোয়ার জুডিশিয়ারির নিয়োগ পদ্ধতি এমসিকিউ হচ্ছে, রিটেন হচ্ছে, ভাইভা হচ্ছে এবং যাচাই বাছাই করে উপযুক্তদেরকেই এখানে রিক্রুট করা হচ্ছে। তাহলে এখানে মেরিট ফলো করা হচ্ছে। এখানে আরেকটা আমাদের লোয়ার জুডিশিয়ারি নিয়োগের ক্ষেত্রে ইকুয়ালিটি, জেন্ডার ইকুয়ালিটি অলসো ইনক্লুড হেয়ার, যে ছেলে মেয়ে এবং আমাদের মেয়েরা জুডিশিয়ারিতে এসে গেছে এবং মহিলা জাজের সংখ্যা উল্লেখযোগ্য আমাদের জুডিশিয়ারিতে, লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের হায়ার জুডিশিয়ারিতে। আর এই নিয়োগের ক্ষেত্রে কোনো
ডিসক্রিমিনেশন বলতে সংবিধান যেটা বলেছে ধর্ম, বর্ণ, গোত্র, এলাকা ইত্যাদি এগুলো বিবেচনা করা যাবে না। তাহলে এই যে প্রথম যে ল্যাটিমা হাউসের প্রিন্সিপাল, তার মধ্যেই এই যে কথাগুলো বলা হলো মেরিট, ইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন না করা ইত্যাদি যেগুলো বললাম সেগুলো আমরা চাই। কিন্তু খুব বিতর্কিত এবং প্রশ্নযুক্ত, সেন্সেশনাল আমি বলতে চাই না, তবুও আমাকে বলতে হবে, সেটা হলো এই যে ভারতে আপনার হাইকোর্ট ডিভিশনের জাজ নিয়োগের জন্য কয়েক স্টেপে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা জুডিশিয়াল অফিসার হোক আর যেই হোক না কেন তারাই হাইকোর্ট ডিভিশনে এলিভেটেড হয়। এটা পৃথিবীর অন্যান্য দেশেও, আপনি ইংল্যান্ডে যাই, কয়েক স্তরে তাদের পরীক্ষা দিতে হয়, তাদের যাচাই বাছাই করতে হয়। আপনার এটা জানা আছে এবং এই বিচার বিভাগের সাথে জড়িত যারা সবাই জানেন পৃথিবীর সব সভ্য দেশে বিচারক নিয়োগের ক্ষেত্রে ল্যাটিমা হাউস প্রিন্সিপাল একবারে হুবহু অনুসরণ করার চেষ্টা করা হয়। কিন্তু আমাকে এটা বলতেই হচ্ছে, আমাদের লোয়ার জুডিশিয়ারিতে এই 1 নম্বর প্রিন্সিপাল যেটা বললাম অনুসৃত হলেও আমাদের হায়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বারবার আমাদের সুধীমহল এ বিষয়ে সোচ্চার হচ্ছে। মিজানুর রহমান খান মৃত্যুর আগা পর্যন্ত এ বিষয়ে রুলস করার জন্য, নিয়োগ বিধি করার জন্য বহুবার বলেছেন এবং সুধীজন এখনো যারা আছে দেশের মানুষকে ভালোবাসে, দেশের কল্যাণ চাই, তারাও এই কথা বারবার রিপিটেডলি বলছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে টিল টুডে উই আর নট সাকসেস, আমরা এই বিষয়ে প্রসিড করতে পারিনি। আমি মনে করি যারা সরকার পরিচালনার সাথে এবং সুধীজন আছেন দেশের, তারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবেন যে মেরিট, ইকুয়ালিটি অ্যান্ড নো ডিসক্রিমিনেশন, ল্যাটিমা হাউসের এই প্রিন্সিপালটা আমরা যেন ফলো করি। আপনি ল্যাটিমা হাউসের সাথে তুলনা করতে বলেছেন, এই জন্য আমি আরগুলো বলতে চাই। একজন জুডিশিয়াল অফিসার কেন ইন্ডিপেন্ডেন্ট তার লাগবে? যদি প্রপার সিকিউরিটি আমার টেনিউরের চাকরির যদি না থাকে, আমি যদি জানি আমার এই রায়টা দেওয়ার পর কালকে আমাকে চাকরি থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, তাহলে আমি অথরিটির ডিজায়ারের বাইরে জাজমেন্ট লিখবো না। তাতে জনস্বার্থ বা ন্যায় বিচার রাতচাঁদ হোক, ইনফ্রিজ হোক বা ভাইলেশন হোক, দ্যাট ইজ নট ম্যাটার। তাহলে আপনি আমাকে বাধ্য করছেন আমার চাকরির টেনিউর, আমার চাকরির নিশ্চয়তা রক্ষা করার জন্য আমাকে অন্যায় করতে। তো এইখানে ল্যাটিমা হাউস মূলনীতির এখানে বলা হয়েছে আমার টেনিউরের নিশ্চয়তা দিতে হবে, আমাকে প্রোটেকশন অফ লিভ দিতে হবে, আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, আর আমার বেতনের আগে যেটা বললাম রিমুনারেশন যথাযথভাবে আমাকে দিতে হবে। এই স্বাধীনতাগুলো যদি বিচারকের না থাকে তো বিচারক কোন শক্ত হাতে ফাঁসির রায়, শক্ত রায় ক্ষমতাধরদের বিরুদ্ধে অ্যাওয়ার্ড করবে? ক্ষমতাধর তো ধরেরা তো ক্ষমতাধরই, তো তাদের বিরুদ্ধে যখন আমি একটা ভার্ডিক্ট দিব, আমার সেই কারেজ কোত্থেকে আসবে? যদি আমার ইন্ডিপেন্ডেন্ট না থাকে, আমার ফাইন্যান্সিয়াল স্বচ্ছতা না থাকে, এগুলো যদি থাকে তাহলে তো আমি উইক, অসুস্থ, আমার দ্বারা তো সুস্থ মানুষের মতো কাজ করা সম্ভব নয়। এছাড়াও রয়েছে আমাদেরকে এক্সিকিউটিভ এবং আপনার জুডিশিয়ারিরও নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে। শুধু এক্সিকিউটিভ না, জুডিশিয়ারিও আমার উপর কোনো কিছু ইম্পোজ করবে না। আমি স্বাধীনভাবে, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি তার নিজস্ব গণ্ডিপথে তারা বিচরণ করবে, কেউ কাউকে ওভারল্যাপ করবে না। এই স্বচ্ছতা উভয়ের মধ্যে থাকতে হবে। জুডিশিয়াল অফিসারের হাত এত লম্বা নয় যে অ্যাডমিনিস্ট্রেশনকে তারা ওভারল্যাপ করে যা ইচ্ছা তাই করবে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিয়েশন আছে, তাদের করার স্বেচ্ছা স্বাধীনতা আছে, তারাকে সে কাজ করতে দিতে হবে। ইল্লিগাল হলে সেটা আলাদা কথা, কিন্তু কথায় কথায় তাদের কাজে ইন্টারফেয়ার করা যাবে না। এবং তাদের কাজের পরিবেশ ঠিক রাখার জন্যই আমাদের সংবিধানের 102-এর 3 এবং 4 এবং আপনার 1989 সালে 32 নম্বর আইন করে এই রিট, জুরিসডিকশন এবং ইনজাংশনের ক্ষেত্রে আমাদের কিছুটা সঙ্গতি আনা হয়েছে। যা ইচ্ছাই তাই যেন সরকারের কাজের এগেনস্টে না করা যায়। এটি অত্যন্ত সময়োপযোগী এবং জনবাধ্য
উন্নয়নের পক্ষে, অর্থনীতির পক্ষে একটা ভালো ডিসিশন হয়েছে। তো এই জন্য আমি যেটা বললাম, লাটিমা হাউস প্রিন্সিপালের সাথে আমাদের জাজমেন্টে যে আলোচনাগুলো হয়েছে, যে কথাগুলো আমরা বললাম, আপনি দেখেন আমাদের 12 দফার ডাইরেকশনে সংসদে এবং এক্সিকিউটিভ নিয়ন্ত্রণ মুক্ত বলেছে, লাটিমা হাউসও তাই বলেছে। আমাদের নিয়োগের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা যাবে না, নারী পুরুষ ভেদ করা যাবে না, এগুলো মুস্তফা কামাল স্যার তার জাজমেন্টে বলেছে। মোরাললেস এগুলো আমাদের অনুসরণ হয়েছে, কিন্তু আরো রিজিডলি স্টেট কর্তৃক, সরকার কর্তৃক অনুসৃত হওয়া উচিত ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার লিটিগেন্ট পিপল। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমরা মোটামুটি রায়টা সম্পর্কে মানে এর যে মূল বিষয়গুলো আমরা জেনে গেছি আপনার কাছ থেকে। এবার আরো কিছু বিষয় জানবো, যেমন এই রায়তে তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল স্যার বললেন যে ব্রিটিশ আমলে এবং পাকিস্তান আমলে বিচার বিভাগের স্বাধীনতা ছিল না। তো ওই দুটো আমলে বিচার বিভাগের স্বাধীনতার কি অবস্থা ছিল, যদি সংক্ষেপে একটু আলোচনা করতেন। আমি শুরুতেই এর উত্তর কিন্তু এসে গেছে, বলেছি হ্যাঁ। একটা হারিকেন দিয়ে আমরা উপজেলাতে জ্বালিয়ে সন্ধ্যার পর কাজ করতাম। হারিকেন একটা কাঁচ ভেঙে গেলে, এখনকার আপনারা চিনবেন না সে হারিকেন, কেরোসিন তেল কিনতে হতো। তো সেগুলা জন্য আমাদের রিকুইজিশন দিতে হতো। সরকার যদি এগুলো সরবরাহ করত, কাগজ কলম, তখন ওই নিবের কলম ছিল, কালি সরবরাহ করত, সরকারের কাছে বলতে হতো আমাকে কাগজ দাও, কালি দাও, আমার হারিকেন দাও, কেরোসিন দাও, ফিতা দাও। তো এই এই সেই সময়তে বিচার বিভাগ কি ছিল? আপনি পাকিস্তান অত দূরে যাচ্ছেন কেন? পাকিস্তান পিরিয়ডের যে বিচার বিভাগ এবং বাংলাদেশের সেপারেশনের পূর্বের বিচার বিভাগ তো একই বিচার বিভাগ। এবং সঙ্গত কারণেই এই আমাদের মুস্তফা কামাল স্যার এটা লিখেছে যে সেখানে ইন্ডিপেন্ডেন্ট ছিল না। আমরা স্বাধীন হওয়ার পর 72 সালের সংবিধান সম্পর্কে বলতেই হয়, বিচারকদের কাজ করার ব্যাপারে 72 সালের সংবিধানকে আমি অত্যন্ত প্রশংসা করি, কিন্তু ওটার ইমপ্লিমেন্টেশন আমরা যথাযথভাবে করতে পারিনি। এই জন্য মুস্তফা কামাল স্যার বলেছে যে 72-এর সংবিধানের দৃষ্টিতেই উনি বলেছেন, যদিও কথাটা ডাইরেক্টলি উল্লেখ করেন নাই, তো পাকিস্তানে এবং ওই সময়ে তারা ইন্ডিপেন্ডেন্ট আসলে সেভাবে ছিল না। ধন্যবাদ। আমরা সাধারণত লিগ্যাল হিস্ট্রি পড়তে চাই, রাজা নন্দকুমারের বিচারের কথা শুনি, এবং এইটা মানে এক্সাম্পলিফাই দ্যাট দেয়ার ওয়াজ, মানে ওই আমলে বিচার বিভাগের স্বাধীনতার কি অবস্থা ছিল। চিফ জাস্টিস ছিল ওই সময় যে ওয়ারেন হেস্টিং, তার বন্ধু, এবং ওই সময় আইন প্রণয়ন এবং আইন যেটা এক্সিকিউটিভ, দুটো ক্ষমতা তো একসাথে ছিল, পাশাপাশি বিচার বিভাগের নিয়ন্ত্রণটাও যাকে বলে গভর্নর জেনারেল, তার হাতে কিরকম পরিমাণে ছিল। যদিও তাদের দেশ ইংল্যান্ডে তারা চেষ্টা করেছে ওই কাজগুলো করার, কিন্তু আমাদের পরাধীন রাখার একটা উপায় ছিল বিচার বিভাগকেও পরাধীন রাখা। তো এইটা একটা এভাবে বলা হয়তো যাবে যে আমাদেরকে তারা পরাধীন রেখেছে নানাভাবে, কিন্তু বিচার বিভাগকে পরাধীন রাখার এটা একটা অন্যতম উপায় ছিল আমাদেরকে পরাধীন রাখার। তো হ্যাঁ, তো এখন আমরা যাব পরের প্রশ্নে। ওই যেটা আপনি বলছিলেন যে মোস্তফা কামাল স্যার ওই আদি সংবিধানের কে গুরুত্ব দিয়েছিলেন এবং ওটা সম্পর্কে তার এক ধরনের হাই ওপিনিয়ন ছিল। তো এই রায়ে তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল স্যার 72-এর আদি সংবিধান তুলে ধরেছিলেন। 72-এর সংবিধান থেকে এ পর্যন্ত বিচার বিভাগ সংক্রান্ত সাংবিধানিক আইনের বিবর্তন যদি আপনি একটু সংক্ষেপে আলোচনা করতেন, এবং এই বিবর্তন বা পরিবর্তনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটাও যদি আমাদেরকে বলেন সেটা। আচ্ছা, আমি আপনার প্রতিটা যে সংশোধনী এসেছে, 16টা সংশোধনী হয়ে গেছে আমাদের, স্পেসিফিক কোনো সংশোধনীর বিষয়ে আমি সরাসরি কোনো কথা বলবো না। তবে সংশোধনীগুলো যেটা হয়েছে সেটা সময়ের প্রয়োজনে। আপনি জানেন যে যারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, জনকল্যাণে আবেগ ভাবাবেগ সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টেট তারা তাদের ডিউটি ডিসচার্জ করবে, এভাবেই আমাদের বিচারক সহ মন্ত্রী মহোদয়গণ এবং আমাদের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই শপথ গ্রহণ করেন। তো এই শপথ গ্রহণ করে সংবিধানের এবং আইনের আওতায় তারা কাজ করবেন। এখন সংবিধান একটা প্রেক্ষাপটে একটা জাতিকে পরিচালনার জন্য গাইডলাইন হিসাবে, সংবিধান ইজ দ্য সুপ্রিম ল অফ দি কান্ট্রি। সংবিধানের সাথে দেশের পার্লামেন্ট কর্তৃক প্রণীত
সেটা সাবস্টেন্টিভ ল হোক আর প্রসিডিউরাল ল হোক, যদি কন্ট্রাডিক্ট করে তাহলে আর্টিকেল 26 অনুযায়ী সেটা বাতিল হয়ে যাবে। তো এটা হলো সংবিধানের কথা। এবং কোনো আইন যদি সরাসরি সংবিধানের মূলনীতিকে ভাইলেট করে আইন তৈরি করে, তাহলে আর্টিকেল 7 অনুযায়ী ওটা বাতিল হয়ে যাবে। তো এটা হলো সংবিধান। তাহলে আর্টিকেল 7 এবং আর্টিকেল 26 কেন ইনসার্ট করা হলো? যে সময়ের প্রয়োজনে, বিবর্তনের ফলে মানুষের জীবনবোধ, চলাফেরা, খাদ্যাভ্যাস সবকিছু পরিবর্তন হবে। আপনি দেখেন আমাদের পেনাল কোডের ডেকয়িটির ডেফিনেশন হলো 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হইয়া জোরপূর্বক কাহারো বাড়িতে প্রবেশ করিয়া মাল যদি ছিনতাই করে তাকে ডাকাতি বলে। তো এই ডাকাতি কি এখন আর হয়? না, এ ডাকাতি হয় না। বাংলাদেশ ব্যাংকের কোটি কোটি টাকা চলে গেল, কোনো কেউই আসেনি, এক কলমে এক বৃদ্ধাঙ্গুলের টিপে সব ডাকাতি হয়ে চলে গেল। এখন এই যে অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, আমরা সাইবার ল করতে কেন বাধ্য হয়েছি? এগুলো কেন করছি? কারণ সময়ের পরিবর্তনের সাথে, আমাদের টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে, আমাদের ডিজিটালাইজেশনের ফলে যে অবস্থাগুলো সৃষ্টি হয়েছে, আগের অবস্থাগুলো রাখা যাচ্ছে না। আপনি খোদ ইংল্যান্ড যে আইনগুলো তৈরি করেছিল, এখন অধিকাংশ আইন তারা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কিন্তু ওই আইন দিয়ে আমরা বিচার করছি। আমরা ফেলতে পারিনি, কারণ আমাদের ক্যাপাবিলিটি অতটুকু নাই, দুঃখের সাথে এটা বলতে হয়। আমাদের এভিডেন্স অ্যাক্ট, আমাদের সিআরপিসির আমূল পরিবর্তন হওয়া উচিত, কিন্তু আমরা করতে পারছি না। আমাদের এই গবেষণায় বিষয় নাই রাষ্ট্র কর্তৃক, এটা হওয়া উচিত। আমাদের নামকাস্তে কিছু ইনস্টিটিউট রয়েছে, কিন্তু যথোপযুক্তভাবে এই পরিবর্তনগুলো আসছে না। তো সংবিধান তো আর মহাভারত নয়। সংবিধান জনগণের কল্যাণে সংবিধান পরিবর্তন হতে পারে। এখন যিনি পরিবর্তন করছেন তিনি যদি, যেমন ইনডিমিনিটি আইনটা দেখেন, এটা তো একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে করা হয়েছিল। তা আমি শপথ নিয়েছি যে সংবিধানকে সংরক্ষণ করব, জনগণের কল্যাণের বাইরে কিছু করব না। আর করতে যে আমি ব্যক্তি স্বার্থকে আমি ব্যবহার করছি, তো তাহলে এরকম ইল মোটিভে যদি কেউ কোনো কাজ করে, তার শপথ ভেঙে জনগণের সাথে ওয়াদা খেলাপ করে, তাহলে সেই সংশোধনীটা কি সাস্টেনেবল হবে? কিন্তু আপনি তো কর্তৃত্ব আপনার হাতে, আপনি তো ক্ষমতাবান, আপনি করছেন, জনগণ তো শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু করতে পারছে না। তো এরকম অনেক সংবিধানের একাধিক এরকম সংশোধনী হয়েছে যেটা জনস্বার্থে হয়নি, ব্যক্তি স্বার্থে হয়েছে। অবশ্যই আমি এগুলোকে পছন্দ করি না, এগুলো হওয়া উচিত হয়নি। এবং অনেক অ্যামেন্ডমেন্ট এসেছে যেগুলো জনগণের স্বার্থে হয়েছে। আপনারা জানেন প্রত্যেকটা দেশের সংবিধানের একটা চরিত্র আছে, বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন। বদরুল হায়দার চৌধুরী আমাদের কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার উল্লেখ করেছেন। ইন্ডিয়াতেও ওই মারবারি ভার্সেস মেডিসন, পাকিস্তানেও বিভিন্ন মামলায় তারা তাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার বলে দিয়েছে। আমি বলতে চাই এই বেসিক স্ট্রাকচারও কিছু না, যদি জনকল্যাণের জন্য আমাদের অথরিটি মনে করে যে আমাদের সংবিধানের আমূল পরিবর্তন করতে হবে, সেটা করা জনস্বার্থে উচিত হবে। এই জন্য কোনো কিছু ধরে বসে থাকলে হবে না। সময়ের পরিবর্তন, এর একটা উদাহরণ দিয়ে এই বক্তব্য শেষ করছি। ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 36টি ঊর্ধ্বে দেশ এই ইউনিয়নের অধীন তারা কাজ করছে। এদেশের এই সকল দেশের কনস্টিটিউশন ইজ দ্য সেকেন্ড ল অফ দ্যাট কান্ট্রি। কারণ তারা ওই যারা ইউরোপিয়ান ইউনিয়ন এসেছে তারা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের সুপ্রিম ল কি হবে। তারা বলেছে ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইট আর ন্যাচারাল জাস্টিস, এই তিনটা প্রিভেল করবে ওভার দ্য কনস্টিটিউশন। খুব ভালো করে বুঝবার মতো আছে। তাহলে ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইট অ্যান্ড ন্যাচারাল জাস্টিস প্রিভেল করবে ওভার দ্য কনস্টিটিউশন। এই জন্য ওই সব দেশের কনস্টিটিউশন ইজ দ্য সেকেন্ড ল, জনকল্যাণই হচ্ছে আসল। এবং আমাদের রুল অফ ল তাই বলে। আমাদের রাষ্ট্রপ্রধান থেকে আমাদের যারা সুধীজন, বিজ্ঞজন, তারা সবাই একমত হবে যে যা হতে হবে সবার উপরে মানব সত্য তাহার উপর নাই। কবি এটা বলে গেছে, মানুষের স্বার্থে, মানুষের জন্য যা যা করা দরকার, কোনো অন্য উদ্দেশ্যে, ইল মোটিভে না, পারপাসলি নয়, আপনাকে ফেয়ার প্র্যাকটিস করতে হবে ফর দ্য পিপল, জনগণের কল্যাণের জন্য।
তা করতে গিয়ে যদি আমার সংবিধানের অ্যামেন্ডমেন্ট করা লাগে, হাজারো বার করা লাগবে। সংবিধানের বেসিক স্ট্রাকচার যদি পরিবর্তন করতে হয় তাও করা যাবে। এটা ধরে বসে থাকলে হবে না, মনে রাখতে হবে জনকল্যাণই এখানে আসল। জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, গত কয়েকটা পর্ব ছিল, যেমন গত 7ম পর্ব ছিল সংবিধানের অভিভাবককে, তো আমরা ওই সময় আলোচনা করেছি বেসিক স্ট্রাকচার নিয়েও, এবং তো আপনার এই মতামতের সাথে আমি ব্যক্তিগতভাবে এই প্রসঙ্গে একদম একমত যে ওই বেসিক স্ট্রাকচার নামে সংবিধানকে একদম বেঁধে দেওয়া, অপরিবর্তনশীল করে ফেলাটা ঠিক না, এবং জনগণের সাথে গণতান্ত্রিক হ্যাঁ গণতান্ত্রিক উপায়ে সংবিধান পরিবর্তন হতেই পারে। তো ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এর পরের প্রশ্ন, এই রায়ে যেটা আপনারা যে মামলাটা করেছিলেন, রিট পিটিশন দাখিল করেছিলেন, তার হাইকোর্ট ডিভিশনের অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে তৎকালীন প্রধান বিচারপতি লিখেছিলেন যে our constitutional scheme is different from India's। আবার আরেক জায়গায় তিনি লিখেছিলেন the subordinate judiciary in Bangladesh and Canada stand more or less on the same constitutional footing। তো এই উক্তি দুটোর আলোকে যদি বিচার বিভাগের স্বাধীনতা ইন্ডিয়াতে বা অন্য দেশে, কানাডাতে বা কিরকম আছে, সেটা থেকে বাংলাদেশের পার্থক্যটা কি, আপনি খানিকটা যদি ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছেন, এবার যদি আরেকটু আলোচনা করতেন। আমি একটু খুব সংক্ষেপে এটা ক্লিয়ার করছি। আগে আমি একটু বলেছি, আপনাকে বলি, কানাডিয়ান জুডিশিয়ারি ইজ ফুললি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেট। এখানে পার্লামেন্ট বা এক্সিকিউটিভদের কোনো নিয়ন্ত্রণ নাই। আপনার এতক্ষণ যে লাটিমা হাউসের যে প্রিন্সিপালগুলো আলোচনা করলাম, এটি হুবহু তারা অনুসরণ করে ফেলেছে। বিচারক নিয়োগ, বিচারকের পরিবেশ, তাদের ফাইন্যান্সিয়াল লিবার্টি এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশন বা আদার প্রেশারাইজ কোনো কিচ্ছু নাই, তারা সেপারেট। এখন যেটা আমি ওই আগেই একটু উল্লেখ করেছি, উনি এই যে দুইটা কথা বলেছেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আমাদের কনস্টিটিউশনের মধ্যে বেসিক কোনো ডিফারেন্স যে নাই, এটা কিন্তু আমি এই বিষয়ে একমত, এবং আমার ব্যক্তিগত মত এটা। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কি বলেছে জানেন? জুডিশিয়াল অফিসার আর নট এমপ্লয়ি অফ দি গভর্নমেন্ট, দে এক্সারসাইজ সভরেন পাওয়ার অফ দি স্টেট। এবং এই জাজমেন্টে সে বলেছে এই জন্য জুডিশিয়াল অফিসাররা যেহেতু সভরেন পাওয়ার এক্সারসাইজ করে জুডিশিয়াল ফাংশনে, এই জন্য তাদের স্ট্যাটাস, স্যালারি অ্যাজ লাইক মেম্বার অফ দি পার্লামেন্ট হতে হবে। আপনি দেখেছেন তারা কোথায় গেছে? এবং জুডিশিয়াল অর্গানকে তারা, এই যে মোস্তফা কামাল স্যার যে আমাদেরকে সরকারের অধীন করে দিয়েছে জাজমেন্টের একটা পর্যায়ে, আমরাকে জুডিশিয়ারি পার্ট অ্যান্ড পার্সেল করেননি উনি। আমি আগেই বলেছি আমার বক্তব্যে, এটার সাথে আমি একমত হতে পারিনি। কারণ একজন মুন্সিফ থেকে শুরু করে, অর্থাৎ একজন অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে শুরু করে, অল মেম্বার অফ হায়ার জুডিশিয়ারি অ্যান্ড লোয়ার জুডিশিয়ারি ইজ দ্য পার্ট অফ অ্যানাদার অর্গান, আই মিন জুডিশিয়ারি অর্গানের সদস্য। এই জন্য এদের সকলের আইডেন্টিটি জুডিশিয়াল অফিসার। এই জন্য তারা সরকার বা এক্সিকিউটিভের কেউ নয়। এই জন্য তারাকে জুডিশিয়ারির অর্গান ভাবতে হবে, এবং ওই ডিসিশনটা স্ববিরোধী হয়েছে কিছুটা, এই মত আমার ব্যক্তিগত। ধন্যবাদ স্যার। পরের প্রশ্ন হচ্ছে, সংবিধানে অনুচ্ছেদ 22-এ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার কথা বলা হয়েছে, কিন্তু আপিল বিভাগের রায়ে তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল বিচার বিভাগকে প্রাতিষ্ঠানিক স্বাধীনতা দেওয়াকে 3টি আবশ্যকীয় শর্তের একটি হিসেবে উল্লেখ করেছেন, এবং এই প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হলো বিচার বিভাগকে সংসদ এবং নির্বাহী বিভাগ থেকে স্বাধীন করা, যেটার আপনি একদম একনিষ্ঠ সমর্থক, যেটা আমাদের চোখে ধরা পড়ছে। এজন্য বিচারপতি মোস্তফা কামাল এবং একইভাবে আরেকজন বিচারপতি যিনিও এই রায়ে অংশগ্রহণ করেছিলেন, যে বিচারপতি লতিফুর রহমান, ক্ষমতার পৃথকীকরণের নীতির দোহাই দিয়েছেন। কিন্তু আমরা জানি যে অনেক দেশে বিচার বিভাগের নিয়োগে এবং বিচারকদের অভিশংসনে সংসদের ভূমিকা থাকে। আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আর এই যে লাটিমার হাউস প্রিন্সিপালের কথা আপনি বলছিলেন, সেখানে ক্ষমতার পৃথকীকরণটাকে কিভাবে চিহ্নিত করা হয়েছে, যদি এই ব্যাপারটা নিয়ে আপনি আলোচনা করেন। খুব সেন্সেশনাল প্রশ্ন এটা আপনার। এখন আপনার মনে রাখতে হবে যে আপনি একটা গাছ রোপণ করবেন, কি গাছ রোপণ করবেন আপনি জানেন, এই গাছে কি ফল দিবে আপনি জানেন, এবং এই গাছকে নার্সিং করা আপনার দায়িত্ব। পানি সার না দিলে গাছটা মরে যাবে, কিন্তু এটাও আপনাকে মনে রাখতে হবে। জুডিশিয়ারিকে যদি একটা চারা গাছ ধরেন,
এবং এই জুডিশিয়ারিকে যদি আপনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে চান তাহলে এই জুডিশিয়ারিকে ভালো রাখতে হবে, এর নার্সিং করতে হবে আপনাকে, এর সকল সুযোগ সুবিধা আপনাকে দিতে হবে। তাছাড়া জুডিশিয়ারি থেকে ওই ফল, আগে যেটা আমি আমার আলোচনায় বারবার বললাম, হ্যাঁ পৃথিবীর অনেক দেশে সংসদের অধীনে আছে, এই জুডিশিয়ারি আছে, অভিশংসন ক্ষমতা সংসদকে দিয়েছে। এখন এই মুহূর্তে আপনাকে একটা তাজা উদাহরণ দিই, ইংল্যান্ডের দিকে একটু চোখ ফিরান। ইংল্যান্ডের যে মেম্বার অফ পার্লামেন্ট যারা আমাদের দেশে বলি, তাদের ভোটিং রাইট কেমন, এ প্রশ্ন যদি আপনাকে করি, ওরা দলের বিরুদ্ধে কি ভোট দিতে পারে, এই প্রশ্ন যদি করি কি উত্তর দিবেন? তাহলে আর তাদের এডুকেশন, তাদের উন্নত দেশ হওয়ার কারণে তাদের যে অবস্থান, এবং আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির গরিব একটা দেশের এডুকেশন, গণতন্ত্র, স্বাধীনতা, মূল্যবোধ সম্পর্কে আমাদের অ্যাওয়ারনেস, আমাদের শিক্ষা ব্যবস্থা সাথে কি আপনি তুলনা করতে পারেন? এখন আমি পার্লামেন্টে একটা আইন পাশ করলাম, 102 অনুযায়ী একজন বিচারক ওটাকে ইল্লিগাল ডিক্লেয়ার করলো, পরের দিন আমি ওই বিচারকের বিরুদ্ধে অভিসংসদ আনবো। তোর এত বড় সাহস যে আমার পার্লামেন্টের আইন তুই আলটা ভাইরাস করিস, এটা করবে। ইংল্যান্ডের দিকে যান, বিরোধী দলও ভোট দিচ্ছে ক্ষমতাসীন দলকে কোনো কোনো পয়েন্টে, আবার ক্ষমতাসীন দলও তার আনা বিলের বিরুদ্ধে ভোট দিচ্ছে বিরোধী দলের সাথে। তাহলে আমাদের সংবিধানে যেটা মেম্বার অফ পার্লামেন্টকে এই গণতান্ত্রিক দিক থেকে, যদি আমি এটি বিস্তারিত আলোচনা করছি না, আমাদের সংবিধানে এ সম্পর্কে আর্টিকেল অ্যামেন্ড করা হয়েছে, আপনি জানেন। তো এগুলো সবাই জানি আমরা, গণতান্ত্রিক পরিবেশে আমাদের দেশের রাজনীতিবিদ সহ শিক্ষিত সবাই জানি আমাদের সংবিধানে পার্লামেন্টের এমপিদের অবস্থা কি। তো এখন এই অবস্থায় যদি পার্লামেন্টের কাছে বিচার বিভাগ যায়, সেটা প্রশাসন, আগেই বলেছি যে জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে সংসদ এবং নির্বাহী বিভাগ থেকে দূরে রাখতে হবে, এদের নিয়ন্ত্রণ থেকে। তো যদি ওই দেশের সাথে তুলনা করেন, তাহলে আমাদের দেশ যেদিন এই অবস্থায় যাবে, সেদিন অভিসংসদ ক্ষমতা পার্লামেন্টকে দিয়ে দেওয়া সঠিক হবে। টিল দ্যাট আমাদের উন্নয়ন, আমাদের সবকিছুর শিক্ষা লেভেল, আমাদের মূল্যবোধ সবকিছু ওই পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমরা এটা কি করব? পার্লামেন্টের ভোটদান ক্ষমতা ইত্যাদি যদি রুল অফ লয়ের আলোকে না থাকে, আপনি একটা জিনিস করতে গেলে আর একটা দিক যে উদাম হয়ে যাচ্ছে, আর একটা জিনিস যে খুলে যাচ্ছে, সেটা আপনি দেখবেন না। একদিকে শক্ত করে ঘিরে দিচ্ছেন আর একদিকে খুলে দিচ্ছেন, তাহলে তো হলো না। স্যার, আমরা যদি উভয় দিকে বেড়া দিয়ে আটকাতে চাই, তাহলে তো আশা করি আপনার কোনো আপত্তি নেই নাকি? না না, তাহলে আমার মোটেও আপত্তি থাকার কথা না। ইংল্যান্ডে রয়েছে, আপনি এই তাজা উদাহরণ দেখেন, করা যেতে পারে। এবং আমাদের আপনাকে বলি 16তম সংশোধনীতে এই বিষয়গুলো ডিটেইলস আলোচনা করেছে জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, যে আমাদের অবস্থান কি, আমাদের সংবিধানের অবস্থান কি, তাদের অবস্থান কি, এগুলো ইন ডিটেলস পাই টু পাই জাস্টিস মইনুল ইসলাম হাইকোর্টের ওই 16তম সংশোধনের রায়ে ডিটেইলস আলোচনা করেছে। এবং এই অবস্থানগুলো আমরা যদি ওভারকাম করতে পারি, আমাদের পার্লামেন্টকে সে ক্ষমতা দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি থাকবে না জুডিশিয়াল অফিসারদের। ধন্যবাদ স্যার। তবে স্যার, একটা কিন্তু আর একটা সমস্যা থেকে যায়। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের নিয়ম অনুযায়ী নো ওয়ান ক্যান বি জাজ অফ ইটস ওন কজ, যেটাকে ল্যাটিন ভাষায় বলে নেমো জুডেক্স ইন সুয়া কাউসা। তো বিচারকদের অভিশংসনের ক্ষমতা যখন বিচারকদের কাছে দেয়া হবে, তখন কি এই নীতির লঙ্ঘন হয় কিনা? হ্যাঁ, এটা আপনি সাদামাটা উত্তর দিতে গেলে অবশ্যই হয়। তবে আপনাকে আর একটা জিনিস দেখতে হবে, একটা মজার বিষয় হচ্ছে বিচারকদের জন্য, যা অন্য কোনো সার্ভিসের জন্য অ্যাপ্লিকেবল নয়। একজন বিচারক যে জাজমেন্টগুলো লিখছে, সেই জাজমেন্টগুলো, আমি বলি লোয়ার জুডিশিয়ারি থেকে আমরা যে সব জাজমেন্ট লিখি, সেই জাজমেন্টগুলা যখন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্টগুলো হাইকোর্টে যায়, হাইকোর্ট কোয়ালিটি অফ জাজমেন্ট সম্পর্কে রিমার্ক করে তার এসিআরে, এবং বলে দেয় যে নট ফিট ফর প্রমোশন। দেখেন অ্যাকাউন্টেবিলিটি কেমন করে হলো। 1, 2 হচ্ছে যে বিচার বিভাগে ওই যে নিয়োগ প্রক্রিয়া লাটিমা ভার্সেস, যদি কম্পিটিটিভ পরীক্ষা কোয়ালিটি ওই যে শর্তগুলা ওগুলা মেনে যদি করা হয়, আর বিচারকের এই হাইকোর্ট বিভাগের যে নিয়ন্ত্রণ আর্টিকেল 109-এ, এটার ভিত্তিতে যদি একজন বিচারকের পারফরমেন্স সঠিক না হয়, তাহলে তো সে এগুতেই পারবে না, প্রমোশন পাবে না, আগাবে না। অ্যাকাউন্টেবিলিটি এটা হচ্ছে।
তাহলে এই হওয়ার কারণে আপনি যে সূত্রটা বলছেন এটা সরাসরি এখানে অ্যাপ্লিকেবল করা যাচ্ছে না। এই জন্য আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের সংবিধান ইংল্যান্ডের সংবিধানের মতো এডুকেটেড এবং কোয়ালিটি সম্পন্ন ভোটিং রাইট সম্পন্ন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাতে আমাদের ভাবা সমীচীন হবে না। এটা আমার ব্যক্তিগত অভিমত। ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনার মতামতের জন্য। তো এর পরের প্রশ্ন, আপনাদের কৌশলী অর্থাৎ আইনজীবী হিসেবে ডক্টর কামাল হোসেন বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানে মৌলিক কাঠামো বলে উল্লেখ করেছিলেন। তৎকালীন প্রধান বিচারপতি মোস্তফা কামাল স্যারও তা গ্রহণ করেন। আমার এখন প্রশ্ন, আমরা বিচার বিভাগে বেসিক স্ট্রাকচার নিয়ে খানিকটা ক্রিটিক্যাল আলোচনা আমরা করেছি, যদিও এটা নিয়ে একটা পর্ব হওয়া যেতে পারে এবং এটা নিয়ে হয়তো হবে, আমরা সুযোগ পেলে সেটা করব। তো আপনারা কি বেসিক স্ট্রাকচার মতবাদ প্রয়োগ করে ৭২ আদি সংবিধানে ফিরে যাওয়া যুক্তি দিতে পারতেন বা দেওয়া উচিত ছিল? এখন কি মনে হয় এত বছর পরে এসে, কারণ আমরা তো অনেক কিছুতে আবার আদি সংবিধানে ফিরে যাওয়ার চেষ্টা করেছি। তাহলে আপনি যেটা বলছিলেন যে আদি সংবিধান ৭২ সংবিধানে বিচার বিভাগের যে বিধান ছিল সেটা বেশি মানে আপনি পছন্দ করেন, মিজানুর রহমান খান স্যারও পছন্দ করতেন, অর্থাৎ আমরা যদি ফিরে যেতে চাই তাহলে কি এই যুক্তি কি দেয়া যেত কিনা? যদি আমি কাউন্টার ফ্যাকচুয়াল প্রশ্ন করছি, আপনি চাইলে উত্তর নাও দিতে পারেন। না 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 না, আমি একমত। মিজানুর রহমান খান যেটা বলেছে ৭২ সংবিধানে ফিরে যাওয়ার বিষয়ে আমার ওই একই অভিমত। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে সময়ের পরিবর্তনজনিত কারণে যে নেসেসিটি সেটাকেও কিন্তু আমরাকে সেটাকে অ্যাড্রেস করতে হবে, সেটাকে ফেলে দেওয়া যাবে না। অবশ্যই স্যার, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সম্ভবত আগেরটা ফিরে গেলে সময়ের প্রয়োজনকে বেশি অ্যাড্রেস করা হয় বোধ হয়। সবকিছুতে আমি আদি সংবিধানে ফিরে যাওয়ার পক্ষে না, আমি নিজেও না, কারণ সময়ের প্রয়োজনে আমাদেরকে মানে নতুন অনেক কিছু অ্যাড করতে হবে। এবং আমি এটাও মনে করি যেটা যে ওই প্রজন্ম আমাদের প্রজন্ম হাত পা বেঁধে দিতে পারে না, আমরা আমাদের প্রজন্মে অনেক নতুন দাবি দেওয়া থাকতে পারে যেটা সংবিধানে যেতেই পারে। সুতরাং সেই দিক থেকেও হ্যাঁ না, আমি এই জন্যই তো বললাম যে সংবিধানে কোনো কিছুই আমাদের জন্য অবস্ট্রাকশন নয়, বেসিস স্ট্রাকচার সহ অন্য কোনো কিছুই নাই। বেটারমেন্ট অফ পিপলের জন্য যা যা করা দরকার তা করা যাবে এবং সংবিধানে সেখানেও হাত দেওয়া যাবে, ওটা ধরে রাখা যাবে না। এটা তো আমি আগেই আপনাকে বলে দিয়েছি। এই জন্য ওটা আমাদের জন্য কোনো অবস্ট্রাকশন নয়। তবে এই তুলনামূলক ভাবে আমাদের সংবিধানকে যেভাবে করা হয়েছে, হস্তক্ষেপ করা হয়েছে পার্সোনাল ইন্টারেস্টে বা গোষ্ঠীর স্বার্থে, যেগুলা নিয়ে অনেক কথা হয়, এগুলোও ফেলে দেওয়া যায় না। মানুষের বিচার প্রাপ্তির অধিকার সহ অনেক কিছুকে যেভাবে করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে, ম্যালাফাইড ইন্টেনশনে, এটাকেও সমর্থন মোটেও করা যায় না। ধন্যবাদ স্যার। এর পরের প্রশ্ন হচ্ছে যেটা আপনি ইতিমধ্যে আলোচনায় এনেছেন যে ষোড়শ সংশোধনী মামলার কথা। তো ষোড়শ সংশোধনী মামলায় বিচার বিভাগের স্বাধীনতাকে মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত দাবি করে সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা হয় এবং আপনি এই রায়কে কিভাবে মূল্যায়ন করছেন? ইতিমধ্যে খানিকটা মূল্যায়ন করে ফেলেছেন এবং আরেকটু যদি আলোচনা করতেন। পাশাপাশি আর এই প্রশ্নের আরেকটা অংশ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় মানে আপনি প্রধান বিচারপতি হিসেবে মোস্তফা কামাল এবং সুরেন্দ্র কুমার সিনহার ভূমিকা ক্রিটিক্যালি এবং কম্পারেটিভলি যদি আলোচনা করতেন, যদি এটা সেনসিটিভ হতে পারে। এটা সেনসিটিভ, পরের বিচারপতির আলোচনা আসতেই পারে না, কারণ যে মৌলিক কাঠামোগুলা, যে নির্দেশনাগুলা, গাইডলাইনগুলা, এগুলা মুস্তফা কামাল স্যার সব দিয়ে গেছেন এবং সেগুলাই আমাদের রাষ্ট্র খুব যত্ন সহকারে আমাদের মোরাললেস অনেকগুলা ইমপ্লিমেন্ট করে ফেলেছে, কিছু কিছু বাকি আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলে আগেই লাটিমা হাউসের মূলনীতিগুলো আপনার সাথে আলোচনা করেছি। আর যেটা আপনি শেষের প্রশ্নে কি জিজ্ঞাসা করলেন যে মুস্তফা কামাল স্যারের সাথে, হ্যাঁ, দুজন বিচারপতি মানে খুব আলোচিত, একজন তো এই রায় দিলেন আপনাদের মামলার রায়, মানে রিট পিটিশনের অ্যাপিলেট ডিভিশনের রায়, জাস্টিস মুস্তফা কামাল, আর একজন ষোড়শ সংশোধনের রায় দিলেন এবং তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তো জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা, তো এই দুজনকে আপনি তাদের ভূমিকাকে কিভাবে মূল্যায়ন করছেন আর কি? আচ্ছা, আমি একটা আগে এক পাশ যে সিনহা বাবুর যে রায়, আসলে তো এটা ওনার রায় না, এটা তো হাইকোর্ট ডিভিশনের রায়, উনি আফেল করেছেন। জাস্টিস মইনুল ইসলাম হাইকোর্ট ডিভিশনে যে রায় দিয়েছে সেটাকে উনি আফেল করেছেন এবং যাই লিখুক বা যাই বলুক না কেন, মূল কিন্তু ওইটা। রাষ্ট্র যে আপিল করেছিল, সরকার যে আপিল করেছিল, সে আপিলটা রিজেক্ট হয়ে গেছে।
তার মানে দাঁড়ালো কি যে হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্ট দিয়েছে সেটা। আর হাইকোর্ট ডিভিশন জাজমেন্টে আমি একটু আগেই বললাম আপনাকে যে লাটিমা হাউস গাইডলাইনে যে কথাগুলো বলা হয়েছে যে সংসদ এবং নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণের বাইরে বিচার বিভাগকে রাখতে হবে। এখন এই কথাটা আবারও আমি তৃতীয়বার উল্লেখ করছি, এই নিয়ন্ত্রণের বাইরে রাখতে গিয়েই ষোড়শ সংশোধনীটাকে ইলিগাল ডিক্লেয়ার করতে হয়েছে। আর তার সাথে আমি পরের যে কথাটুকু বলেছি, ইংল্যান্ডের যে অবস্থা, ভোটিং রাইট অফ মেম্বার অফ পার্লামেন্ট, তো এই সবগুলা এবং তাদের তাদের কি বলবো, তাদের যে অবস্থা, উন্নয়নের অবস্থা, ইন্টেলেকচুয়াল উন্নয়ন, শিক্ষা, তাদের মূল্যবোধ, এগুলো যেখানে গেছে সেই অবস্থায় আমরা এখনো আমাদের সময় লাগবে আরো। এই জন্য আমি ওইভাবে ব্যাখ্যা করছি। তবে এই নীতিটাও ফেলে দেওয়ার নীতি না সংসদের কাছে থাকা। তবে লাটিমা হাউস মূলনীতিতে এটাকে একবারই রিজেক্ট করে দিয়েছে। ধন্যবাদ স্যার। তো এরপরের প্রশ্ন, এই যে মিজানুর রহমান খান স্যারের কথা বলছিলেন, তিনি কিছুদিনের জন্য আমার সহকর্মী ছিলেন এবং তার সাথে আমার এক খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, বাট করোনার কারণে তাকে আমাদেরকে হারাতে হয়েছে। তো তিনি তার যে বিভিন্ন লেখালেখি সেটা নিয়ে এবছর একটা বই প্রকাশিত হয়েছে, আইন, আদালত এবং সংবিধান নির্বাচিত লেখালেখি। তো ওই বইতে তার কতগুলো কমেন্ট তিনি করেছেন, মানে আমি তার থেকে একটা অংশ পড়ে শোনাচ্ছি। তিনি বিচার বিভাগ পৃথককরণ 176 বছরের ইতিহাস শিরোনামে একটা প্রবন্ধে লিখেছেন, ঔপনিবেশিক লিগেসি থেকে বেরিয়ে ভারত ও পাকিস্তান সুপ্রিম কোর্টের রায় বিনা বাক্যে মেনে এ কাজ সম্পূর্ণ করেছে। পাকিস্তানে পারভেজ মোশাররফের সামরিক সরকারও পৃথককরণ প্রশ্নে কালক্ষেপণ করতে সুপ্রিম কোর্টের কাছে সময় বৃদ্ধির আবেদন জানায়নি। অথচ বাংলাদেশের নির্বাহী বিভাগ বারবার সময় নিয়েছে। 1999 সালে মাজদার হোসেন মামলার রায় পরবর্তী এত বছরে সরকার সময় নিয়েছে 26 বারের বেশি। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা ওনার বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই গড়িমসির কারণটা কি? এই মামলা পরবর্তী বিকাশ নিয়ে যদি আপনি আলোচনা করতেন। আমি আগেই বলেছি, জুডিশিয়ারিকে যদি একটি গাছ ভেবে নেন আপনি, চারা গাছ, তাহলে যে বিকাশ শব্দটা বললেন, আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছে এটা কিন্তু সম্পন্ন হয়নি। 12 গাইডলাইনটাও ইমপ্লিমেন্ট হয় নাই। এতক্ষণ আলোচনায় এটা পরিষ্কার হয়েছে নিশ্চয়। এখন মিজানুর রহমান খান যেটা বলেছেন যে ইন্ডিয়াও কোনো সময় নেয়নি, পারভেজ মোশাররফের সরকারও কোনো সময় নেয়নি, বিচার বিভাগ যা বলেছে সাথে সাথে ইমপ্লিমেন্ট হয়েছে। এখানে আমি বলবো যে এটা আমি কাউকে দোষারোপ করব না, আমাদের দেশের যে পার্সপেক্টিভ সেটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। আমার দেশ পরিচালনা করে অ্যাডমিনিস্ট্রেশন, প্রধানমন্ত্রীকে যদি সঠিকভাবে বিষয়টা উপস্থাপন না করা হয়, প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা যদি ভালোভাবে তুলে না ধরা হয়, ন্যাশনাল কল্যাণ অকল্যাণের বিষয়গুলা, এর ইম্প্যাক্ট কি হবে এটা যদি জানানো না হয়, তাকে যদি একটা নোট শিট দিয়ে বলা হয় যে এটাই হবে, তাহলে ওনাকে তো দোষারোপ করা ঠিক হবে না। কারণ উনিও, আমরা সবাই দেশের কল্যাণ চাই। 26 বার সময় নেওয়ার তো কোনো প্রয়োজন ছিল না। শুধু তাই নয়, আপনাকে আগেই বলেছি, পে কমিশন যেটা অ্যাপিলেট ডিভিশনের জাজ বিচারপতি নাজমুন আরা ম্যাডামকে দিয়ে করা হলো, তার কোনো সুপারিশই তারা তখন গ্রহণ করলো না। এবং এখন পর্যন্ত জুডিশিয়ারির অবস্থা যেভাবে মুস্তফা কামাল সাহেব চেয়েছিলেন সেভাবে নেই। তো এটাকে আমি আর কি বলে ব্যাখ্যা করব? এটার তো কোনো উত্তর আমার কাছে নাই। সেটা অথরিটি বলতে পারবে যে কেন 26 বার সময় নিল, কেন এখন পর্যন্ত সবগুলা ইমপ্লিমেন্ট হলো না, এর জবাব আমি আপনাকে কিভাবে দিতে পারি। তবে আমার যেটা ধারণা যে এটার সদিচ্ছার অভাব এবং সঠিকভাবে বিষয়টা অথরিটির কাছে তুলে ধরা অভাব। মওদুদ সাহেবের একটা এই প্রসঙ্গে কথা বলি। মওদুদ সাহেব জীবিত থাকতে বলেছিলেন 5 বছর সরকার বিচার বিভাগের জন্য এক চুল কাজ করেনি। পরে আমরা তাকে প্রশ্ন করলাম, তো বলছে আমি এই 5 বছরে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি যে বিচার বিভাগ পৃথক হওয়া উচিত, এটাই আমার সরকারকে বুঝাতে ব্যর্থ হয়েছি। বুঝতে পেরেছেন? এবং তিনি আক্ষেপ করে এই কথা বলেছেন মওদুদ সাহেব, এবং মিজানুর রহমান খানের লেখাতেও এটা আপনি খুঁজে পাবেন। এবং মওদুদ সাহেবকে যখন জিজ্ঞাসা করেছিল আপনি বিচার বিভাগ নিয়ে ওই আওয়ামী লীগের এমপিরা বিল উত্থাপন করেছে, আওয়ামী লীগ সবসময় প্রথম থেকে বিচার বিভাগ সেপারেট হোক, বিচার বিভাগ ভালো থাকুক, পজিটিভ ছিলেন, কিন্তু বিএনপি
একেবারে নেগেটিভ। এই জন্য মওদুদ সাহেবের ভাষা কোট করে মিজানুর রহমান খান বলেছে যে মওদুদ সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আইনমন্ত্রী ছিলেন, তো উনি আক্ষেপ করে বলেছেন আমি সরকারকে বুঝাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি যে বিচার বিভাগ পৃথক হওয়া ন্যাশনের স্বার্থে প্রয়োজন, এটা আমি ব্যর্থ হয়েছি। এই সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই যে দেরিতে হলেও আমাদের বিচার বিভাগকে আলাদা করেছে, বিচারকদের অনেক কিছু সুবিধাদি কর্মপরিবেশ, ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট এবং তাদের বহির্বিশ্বে প্রশিক্ষণের ব্যবস্থা করে আমাদের বিচার বিভাগকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন তিনি। এই জন্য অবশ্যই আমি অন্তর থেকে সরকারকে ধন্যবাদ জানাই। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। পরের প্রশ্নটা হচ্ছে জনাব খান মিজানুর রহমান খান স্যার লিখেছেন যে আবার লিখেছেন একই প্রবন্ধে যে শেষ পর্যন্ত এই 12 দফা গাইডলাইনের অনেকখানি পূরণ করে 4টি বিধিমালা জারি হয়েছে। তিনি এটা লিখছিলেন 2007 সালে, আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন ইয়াটা হলো, বিচার বিভাগ অবশেষে পৃথক হলো। তো আবার তিনি বলছেন যে আবার দুঃখজনকভাবে ঘোষিত বিধিমালা কিছু ক্ষেত্রে এই 12 দফার সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। এ কথাও সত্য যে সংবিধান সংশোধন ছাড়া এই পৃথককরণের ভিত্তি শক্ত হবে না। এটা তার 33 নম্বর পৃষ্ঠায় আছে তার বইয়ের। আপনি কি এই মতের সাথে একমত? এই কথার সাথে একমত, কারণ এটা উনার কথা না, আমারও কথা না। চিফ জাস্টিস মুস্তফা কামালও তো বলেছে তার ডাইরেকশনে যদি ইফ ইট নেসেসারি তাহলে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। এবং উনি যেটা বলেছেন সঠিকই বলেছেন। আরেকটা কথা বলি, আপনার এই সিন মনে আছে কিনা জানি না, রুলস গুলা যখন ফ্রেম হচ্ছিল তখন এটা তো প্রশাসন করবে, তো কতবার এই রুলস গুলা অ্যাপিলেট ডিভিশন থেকে কারেকশন করে দেওয়া হচ্ছে, পরের বারে বলছে এত তারিখে জমা দিবেন, পরের বারও জমা দিচ্ছে ভুল সহই, এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার ডিলে করা হচ্ছে। আজ কবে মামলা হয়েছে আর কবে ইমপ্লিমেন্টেশন হলো, কয় যুগ পার হলো বলেন। এগুলা আমরা চাক্ষুষ দেখছি। স্পেসিফিক গাইডলাইন দেওয়ার পর কারেকশন অ্যাপিলেট ডিভিশন করে দিয়েছে রুলস গুলা, তারপরও দেখা গেল যেটা ফাইনালি অ্যাটর্নি জেনারেল সাবমিট করলেন সেটাতে ওই আগের চেয়ে আরো 4টা ভুল ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে সময় ক্ষেপণ করা হয়েছে, যার কারণে 12 ডাইরেকশন ফলো হয়নি। ধন্যবাদ স্যার। আপনি যদি ইতিপূর্বে নানাভাবেই ব্যাখ্যা করেছেন যে বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন এবং সেক্ষেত্রে কোন রাজনৈতিক দল কতখানি এটা বুঝতে সক্ষম হয়েছে, এবং তারপরে আমি বলবো যদি এই বিচার বিভাগে আমাদের একদম শেষ প্রশ্ন আমার পক্ষ থেকে, দর্শকদের কিছু প্রশ্ন আছে, তো শেষ প্রশ্ন হিসেবে একটু সাম আপ, আমরা যদি পুরো আলোচনাটাকে সাম আপ করতে চাই তাহলে আপনার কাছে আবারও জানতে চাইবো যে বিচার বিভাগের স্বাধীনতা কেন প্রয়োজন এবং এই প্রয়োজনীয়তা বুঝতে রাজনৈতিক দলগুলো এবং জনগণ কি সক্ষম হচ্ছে কিনা, বা এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নাগরিক সমাজের ভূমিকা কি, শিক্ষা প্রতিষ্ঠানের বা ভূমিকা কি, এবং এই বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে যে আপনারা যে মামলাটা করেছিলেন, এই যে রায়টা দেওয়া হয়েছিল, তার ভূমিকাটা কি যদি মানে মূল্যায়ন করেন সার্বিকভাবে। এবং শেষ প্রশ্ন হিসেবে হ্যাঁ আলোচনাটাকে যদি সামারি করেন। হ্যাঁ ঠিক আছে, আমি পূর্বেই বলেছি যে কোনো ভূখণ্ড রাষ্ট্র একটা মটো নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে তার যাত্রা শুরু করে এবং একটা শিশুর মতোই কালক্রমে সে তার যৌবনে তার কাঙ্ক্ষিত সফলতার দিকে ধেয়ে চলে। তো আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণের পিস এবং জনকল্যাণের জন্য আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত, এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এটাই রাষ্ট্রের অবজেক্ট ছিল। তো সেটার জন্য আমরা রাষ্ট্র নামক অর্গানাইজেশনটা তৈরি করেছি। তো এই অর্গানাইজেশনে কাজ হচ্ছে, একটা আইন বিভাগ থাকবে জনগণের বেটারমেন্টের জন্য, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য, শান্তির জন্য আইন প্রণয়ন করবে। আর থাকবে একটা অ্যাডমিনিস্ট্রেশন যারা এগুলো জনগণের উপরে আইন কানুন খুব সুন্দরভাবে শক্তভাবে ইমপ্লিমেন্ট করবে। আর থাকবে বিচার বিভাগ, সেটা দেখবে জনগণের স্বার্থ বিঘ্নিত হচ্ছে কিনা, আইন জনস্বার্থের বিরুদ্ধে কিনা। এই জন্য শেষ কথা হলো যে জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র যে পরিচালিত হবে সিংহভাগে বিচার বিভাগের উপর নির্ভর করে। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা, এই জন্য বিচার বিভাগকে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা ও সেপারেশন দিতে হবে। কারো প্রতি সে চেয়ে থাকবে না, কারো কাছে ধর্ণা দিবে না, সে স্বাধীনভাবে পৃথকভাবে এই কাজ করতে পারবে জনকল্যাণের স্বার্থে। এই জন্য পৃথকীকরণ দরকার। আপনার
আবারও বলতে হয় যে আমাদের বিচার বিভাগ 1 নভেম্বর এই প্রাতিষ্ঠানিকভাবে স্বাধীন হয়েছে, কিন্তু ভারতের বিচার বিভাগ কিন্তু এইরকম মাজদার হোসেন মামলা করে যুগের পর যুগ যুদ্ধ করে এই রুল করো, এই ডাইরেকশন দাও, এই পে কমিশন করো, এই বারবার এটা ভাইলেশন, এরকম কিছু হয়নি। ভারত কি করেছে, ভারতের পার্লামেন্ট ফৌজদারি কার্যবিধির পরিবর্তন করে 1973 সালে বিচার বিভাগকে তারা আলাদা করে দিয়েছে। তাদের পার্লামেন্ট করেছে, আপনি বিষয়টা ভাবেন, তাদের পার্লামেন্টে বিচার বিভাগকে তার সেপারেশনকে, তার ইন্ডিপেন্ডেন্সকে ইনশিওর করার জন্য তারা সিআরপিসি অ্যামেন্ড করেছে। আর আমাদের সিআরপিসি অ্যামেন্ড হলো 10ই এপ্রিল 2007-এ এই সেপারেট মাজদার হোসেন মামলার কারণে আমরা সেপারেট করে আলাদা আলাদা করে দিলাম। আপনার একটা কথা বলে এই বিষয় শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মুস্তফা কামাল স্যার বলেছেন যে তাজমহলের একটা মামলা আছে, আপনারা জানেন কি না, তাজমহলের সবকিছু অবয়ব থেকে সবকিছু যেন সুরক্ষিত থাকে, ভালো থাকে তার জন্য, এবং এই মামলাটা কয় যুগ পার হয়েছে এখনো অ্যালাইভ। তো এই সেপারেশন মামলা সম্পর্কে আমাদের মুস্তফা কামাল স্যার রাইটার একটা সাক্ষাৎকার দিয়েছিল 1 নভেম্বর 2007-এ প্রথম আলোতে। সেখানে তিনি বলছেন, ভারত যেমন সরকারি উদ্যোগে ফৌজদারি কার্যবিধি ব্যাপকভাবে পরিবর্তন করে পৃথককরণ হয়েছে 1973 সালে, বাংলাদেশ তেমনটি হয়নি। পৃথকীকরণ হয়েছে আপিল বিভাগের রায়ে ও তত্ত্বাবধানে। এ তত্ত্বাবধান এত বিস্তৃত ও গভীর যে আপিল বিভাগের অনুমোদিত বিধি বা আইনের কোনো পরিবর্ধন বা সংস্কার আপিল বিভাগের সম্মতিতেই করতে হবে, কারণ পৃথকীকরণের বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। আপিল বিভাগের নির্দেশনাগুলি স্পর্শ করে এমন যে কোনো পদক্ষেপ চুম্বকের মতো আপিল বিভাগের বিবেচনায় আসবে। অর্থাৎ আমাদের যে সেপারেশন সংক্রান্ত গাইডলাইন, এটা ইমপ্লিমেন্ট সরকার বা যে কোনো বিভাগ করতে গেলে এটা আপিল বিভাগের দৃষ্টিতে নিতে হবে, এবং এর কোনো ডেভিয়েশন হলেই আপিল বিভাগে এটা উত্থাপন করা যাবে। তো এই সেপারেশন আমি আগেই বলেছি, এটা বেটারমেন্ট অফ দ্য পিপুলের জন্য, জনকল্যাণের জন্য এই সেপারেশন প্রয়োজন ছিল। আমি আগেই আর একটা কোটেশন দিয়েছি, যে চোর ধরে আর যে বিচার করে সে যদি এক হয় তাহলে কেমন বিচারটা হবে। তো আমি আর একটা তিক্ত কথা বলে যাই, বিচার বিভাগে বিভিন্ন পদে পুলিশ ম্যাজিস্ট্রেসি মিটিং হতো, সেখানে প্রশাসন থাকতো, পুলিশ থাকতো, বিচারকেরা থাকতো। সেখানে এই প্রথমেই পুলিশের বড় কর্মকর্তারা দাঁড়িয়ে বলে, হ্যাঁ আমরা রাত জেগে এই গর্ত পানি বৃষ্টিতে ভেজে চোর ধরি আর জজ সাহেবেরা জামিন দিয়ে দেয়, তাহলে আমাদের এত পরিশ্রম করে লাভ কি, আমরা চোরই ধরবো না। বুঝতে পেরেছেন বিষয়টা? তো আমার কথা হলো যে এরকম যদি ন্যারো চিন্তা নিয়ে কেউ কাজ করে, হ্যাঁ তোমার কাজ তুমি মামলা ফাইল করো, বিচারকের কাজ ও হাজতে থাকবে, জেলে থাকবে, শাস্তি পাবে কি না পাবে এটা নিয়ে তুমি কোনো প্রশ্ন করতে পারো না, ইট ইজ নট উইদিন ইউর জুরিসডিকশন। তো এখন এরকম যদি আমরা মনে করি তাহলে হবে না, সেটাকে সেইভাবে ভাবতে হবে। তো বিচারকের স্বাধীন পরিবেশ, নিয়ন্ত্রণবিহীন বিচার ডেলিভার্ড করার ক্ষমতা এবং পরিবেশ দিতে হবে, অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে, তাহলে বিচারকেরা জনকল্যাণে কাজ করতে হবে, দেশের দুর্নীতি দমন হবে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সুন্দরভাবে হবে। বিল্ডিং হতে গেলে চাঁদাবাজের এসে চাঁদা চাই, উন্নয়নও করতে পারি না, যে কোনো কাজ করতে পারি না, এগুলা শক্ত হস্তে দমন হওয়া উচিত। দুর্নীতির কথা শুনতে শুনতে আমাদের কান বধির হয়ে গেছে। একটা শক্ত জুডিশিয়ারি যে দেশে থাকে, রাষ্ট্রপ্রধান থেকে সবকে তার আন্ডারে যেন জবাবদিহি করতে হয়, এই অবস্থা থাকা উচিত। তাহলে সে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে এবং জনশান্তি ও শৃঙ্খলা বিধিত হবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমার পক্ষ থেকে প্রশ্ন শেষ। দর্শকরা একটা মন্তব্য এবং দুটো প্রশ্ন করেছেন, এবং দর্শকদের যদি আরো কোনো প্রশ্ন থাকে দ্রুতই আপনাদেরকে করতে হবে, কারণ আমরা প্রায় সময় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এবার আমি নীরাকে বলবো যে শেষ অংশটা পরিচালনা করার জন্য। নীরা কি আছো? হ্যাঁ হ্যাঁ। স্যার দর্শকের কিছু কোশ্চেন আছে। আসসালামু আলাইকুম স্যার। একটি প্রশ্ন রইল, বিচারপতিগণ সকল রকম
রাজনৈতিক শাসন বিভাগীয় হস্তক্ষেপ ছাড়াই নির্ভীকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করবেন, কিন্তু বিচারকরা কি আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারছেন? এই প্রশ্নের উত্তর আপনি দর্শক, আপনি দেখছেন, এটা অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, অনুভব করার বিষয়টা আপনার একান্ত নিজস্ব। আপনার এই চিন্তার ক্ষেত্রে আমি হস্তক্ষেপ করতে চাই না। প্রশ্নটি করেছেন ফাহিম আহমেদ। উনি আরেকটি কোশ্চেন করেছেন, if all directions of the Masdar Hossein's judgment are implemented, whether true separation of the judiciary will be established in Bangladesh, or what are the reasons behind the non-establishment of true separation of the judiciary in Bangladesh till now, even after this remarkable judgment of the Appellate Division? এ বিষয়ে উত্তর মনে হয় আমরা পেয়ে গেছি। আচ্ছা, এইটার উত্তর এসে গেছে, কারণ আমার আলোচনার মধ্যে আপনি যদি এই খেয়াল করে থাকেন, এটা তারপরও আমি বলবো সরকারের যদি সদিচ্ছা থাকে, যদি এটাকে জনকল্যাণের জন্য এটা হওয়া উচিত মনে করে, তাহলে সরকারের দ্রুতই এটাকে ট্রু সেন্সে সেপারেট করা উচিত ফর দ্য ইন্টারেস্ট অফ পিপল। উনি আরেকটা কোশ্চেন করেছেন, দা জাজেস, ওনার নাম হচ্ছে মোহাম্মদ ফাহিম আহমেদ। The judges of the Supreme Court are still appointed by the executive on political consideration, and there is no detailed written rules regarding the matter in spite of directions being issued from the SC on this matter. Therefore, is it fair to say that the state has no desire for separation of judiciary? এই প্রশ্নটাও আপনি দিয়ে দিয়েছেন, তবে হ্যাঁ, আপনাকে আমি অনেক ধন্যবাদ জানাই। এটা বিদগ্ধ জন এবং সুধীজন এটা বারবার এই বিষয়টা রিপিটেডলি উল্লেখ করে আসছে, এবং আপনিও এই গুরুত্বপূর্ণ বিষয়টিও আপনার দৃষ্টিতে এসেছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি একটু আগেই যে কথাটা বলছিলাম লাটিমা হাউস প্রিন্সিপালের ক্ষেত্রে, যে আমাদের লোয়ার জুডিশিয়ারিতে দেখেন কতগুলা পরীক্ষা দিয়ে কত কাঠখড় পুড়িয়ে এই আমরা নিয়োগ দিচ্ছি, এবং আমি বিশ্বাস করি মেধাবী এবং যোগ্য বিচারকেরাই এই আসন অলঙ্কৃত করছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড এই পার্টটা যেটা আমি একটু আগে বলেছি, আপনি লক্ষ্য করে থাকলে যে এখানেও এটা হওয়া উচিত, যেটা ইন্ডিয়াতে, ইংল্যান্ডে সব জায়গায় হাইকোর্ট জাজ নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা হয়, নিয়োগ বিধিমালা আছে, সব কিছু আছে, কিন্তু টিল টুডে এটা হচ্ছে না। এই জন্য আমরা সত্যি আন্তরিকভাবে এটার জন্য আর কি বলতে পারি, আমরা এটা চাচ্ছি যে এটা হোক। আপনার মতোই আমাদেরও অভিব্যক্তি তাই। থ্যাংক ইউ স্যার। আর একটা কোশ্চেন আছে স্যার, হাসান সরকার কোশ্চেন করেছেন, বিচার বিভাগ স্বাধীন হলে গণতন্ত্র প্রাণ পাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, আইনের শাসনের প্রতিফলন ঘটবে, এসবগুলো আমাদের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ ভালো করেই জানে, তাই আমার মনে হয় বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন হতে দিবে না। এই কথার মতামত স্যার, এটা কোশ্চেন না স্যার। না, আপনার মতামতকে সম্মান করি, এবং মতামতকে আমি খুব একটা ভালো মতামত বলে আমি স্বীকৃতি দিলাম। আমাদের কোশ্চেন স্যার এই পর্যন্তই। তো আজকের মতো স্যার এতটুকুই ছিল। অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা যারা কষ্ট করে এই অনুষ্ঠানটা শ্রবণ করেছেন, দেখেছেন, এবং যারা আপনারা পরিচালনা করলেন, আমাকে এখানে বলার সুযোগ দিলেন, আপনাদের সকলের সর্বোত্তম মঙ্গল কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। আপনারা সকলেই ভালো থাকবেন। দোয়া করবেন স্যার আমাদের জন্য। আসসালামু আলাইকুম।